আচ্ছা, okay. So you have got a lot of participants. আমাদের এখানে 99 জন আছেন। 180, cool. এটা বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়ে দে। নাম্বার না, ওকে, আমি যে গ্রুপগুলো ম্যানেজ করি ওগুলোতে অ্যাড করে দে, শেয়ার দিয়ে দে। ওই যে 200 আরো বেশ কয়েকটা গ্রুপ আছে যেগুলো আমি ম্যানেজ করি। হ্যাঁ, দিস ইজ ক্যামব্রিজ 11. সো ওকে, বসুন ভাইয়া। আচ্ছা, বসুন ভাইয়া। আপনাদেরকে আইএলটিএস সম্বন্ধে ছোট্ট একটু তথ্য জানাই। আইএলটিএস নিয়ে কত মিথ যে পরিচিত বাজারে, তা কিছুটা ডিবাং করে দেওয়ার চেষ্টা করব পুরো সময়টা জুড়ে। প্রথম যে কথাটা, আইএলটিএস নিয়ে যে মিথগুলো, সেই মিথের প্রথম কথাটা হচ্ছে আইএলটিএস যে টেস্ট, এই টেস্ট আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটিকে টেস্ট করে, অ্যাসেস দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি অফ ক্যান্ডিডেটস। এখানে কিন্তু কোথাও বলা নাই আপনার টিপস আর টেকনিক্স আপনি কতটুকু জানেন তা টেস্ট করছে, এটা ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটিকে টেস্ট করে, আইএলটিএস। আরো বলে দেই, আইএলটিএস এর মালিক হচ্ছে 3টা প্রতিষ্ঠান। প্রথম হচ্ছে কেমব্রিজ ইউনিভার্সিটি, তার একটা আলাদা একটা পার্ট আছে, বিভাগ আছে, কেমব্রিজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট, তারা এটার মালিক। সেকেন্ড আরেকজন মালিক হচ্ছে ব্রিটিশ কাউন্সিল, এন্ড থার্ড হচ্ছে আইডিপি এডুকেশন পিটিওয়াই লিমিটেড। তো আইএলটিএস এর অনেকগুলো আইএলটিএস আছে, একাডেমিক আইএলটিএস, জেনারেল আইএলটিএস, তারপর হচ্ছে আইএলটিএস ফর লাইফ, তারপর আছে আপনার ইউকেভিআই আইএলটিএস। এগুলো হলো এক একটা প্রোডাক্ট সেল করার ওয়ে। প্রতিষ্ঠানগুলো তো, তাদের তো টাকা দরকার। সো একাডেমিক আর জেনারেল আইএলটিএস এগুলো অলমোস্ট সেম, আর একাডেমিক আইএলটিএস এবং ইউকেভিআই আইএলটিএস কমপ্লিটলি সেম। এটা একটু ব্যাপার, নর্মাল ব্যাপার। আর এখানে আপনার 4টা মডিউলের উপরে টেস্ট হয়। লিসনিং সবার জন্য সেম, স্পিকিং সবার জন্য সেম। রিডিংটা একাডেমিকের জন্য একরকম রিডিং, জিডির জন্য একরকম রিডিং, বাট প্রশ্ন সেম 40টা সময় একই রকম, সামান্য একটু ভ্যারিয়েশন আছে। রাইটিং টাস্কে অল্প একটু ভ্যারিয়েশন আছে। এই বইগুলো কেমব্রিজের বই, এখান থেকে আপনারা অনেক কিছু জানবেন। রাইটিং অনেক সময় অনেকের মার্কস কম ওঠে, কারণ হচ্ছে সে অ্যাপ্রোপ্রিয়েট স্টাইলে লিখে না এবং মার্কিং ক্রাইটেরিয়াটা খেয়াল করে না। ক্যান্ডিডেটস আর অলসো, আমি প্রয়োজন একটু বড় করে দিচ্ছি, candidates are also assessed on their ability to write in an appropriate style. ঠিক একইভাবে স্পিকিং এ অনেক ইংলিশ জেনে, অনেক ফ্রেজ ভোকাবুলারি মুখস্থ করে ক্যান্ডিডেট যখন মার্কস পায় না, তখন সে বলে আমার তো পাওয়া উচিত হচ্ছে 7.5, অথচ আমি পাইলাম 7.6, বা আমি পাইলাম 6.5। যেমন আমাদের একজন টিচার কিছুদিন আগে পরীক্ষা দিয়েছেন, তিনি সবসময় ফ্লুয়েন্টলি ইংলিশ বলেন, ক্লাসে সবসময় ইংলিশে লেকচার দেন, খুব ভালো, স্কুল, কিন্তু তার স্পিকিং এ তারা 5.5 দিছে। এন্ড দেন ওয়াই? এত ভোকাবুলারি, এত কিছু জানার পর, ওয়েল, কেমব্রিজ ইউনিভার্সিটি খুব বেশি ব্লান্ট, খুব স্পষ্ট। দ্য স্পিকিং টেস্ট অ্যাসেসেস ওয়েদার ক্যান্ডিডেটস ক্যান কমিউনিকেট ইফেক্টিভলি ইন ইংলিশ। আপনি ইংলিশ ভালো পারেন, শুধু এটাই তো তারা দেখে না, এটা তারা খুব স্পষ্ট করে বলে দিচ্ছে যে তারা আপনার কমিউনিকেশন এক্সপার্টিসটা দেখে, আপনি কমিউনিকেশনে ভালো কিনা। এটা আমি কোত্থেকে নিছি কথাগুলো? এটা কেমব্রিজের একটা বই থেকে নিলাম। কেমব্রিজ কত থেকে নিলাম? কেমব্রিজ 13 উপরে দেওয়া আছে। আমরা একই কথা অন্য একটা বইয়ে দেখবো, কেমব্রিজ 14 এ দেখেন সেম কথাই লেখা আছে কিনা, দেখবো যে আমরা সেম একই কথা এখানে লেখা আছে। যেমন দেখুন আপনি, আইএলস একটু কম করে দিচ্ছি আমি, 45, সেম কথাগুলো এখানে তারা লিখে দিছে।
means of assessing the language ability of candidates. Candidate language ability কে assess করে, tips techniques কে assess করে না, it's not their purpose. একই রকম ব্যাপারগুলো। আমি যে মূল কথাগুলো বোঝাতে চাচ্ছিলাম যে রাইটিং এ অ্যাপ্রোপ্রিয়েট স্টাইলে লেখার প্রয়োজন আছে কিনা, yes, candidates are also assessed on their ability to write in appropriate style. So ইংলিশ লিখতে পারাটা IELTS এ ভালো মার্কস নিশ্চিত করে না। You have to be able to write in an appropriate style. ঠিক একইভাবে স্পিকিং এ দেখেন 14 এও সেম একই কথা দেওয়া আছে। স্পিকিং টেস্ট assesses whether candidates can communicate effectively in English. তারা ইংলিশে কমিউনিকেট করতে পারে কিনা। তো আপনাকে কমিউনিকেটর হতে হবে। ইংলিশ খুব ভালো জানা is not similar to becoming an effective communicator. আপনি effective communicator হন খুব সিম্পল ইংলিশ জেনে, অল্প ইংলিশ জেনে আপনি খুব ভালো মার্কস পাবেন। Okay? So it all boils down to becoming an effective communicator in English. ভালো। আজকে আমরা দেখব যে আইএলটিএস এর বেশ কিছু ব্যাপারগুলো, কিছু মিথ, কিছু ডিবাঙ্ক করব, আর কিছু ব্যাপার আছে সে সম্বন্ধে আমরা ধারণা নেব। আমি ফার্স্ট অফ অল শুরু করি হচ্ছে আইএলটিএস এর রিডিং ব্যাপারটা দিয়ে, রিডিং স্ট্র্যাটেজিস নিয়ে। আর এই রিডিং এ আমরা কাদেরকে ফলো করব? এখানে আমি যাদেরকে ফলো করি তাদেরকে একটু আপনাদের সাথে পরিচিত করিয়ে দেই। আমি খুব বেশি পছন্দ করি পলেন কুলেনকে। তিনি কেমব্রিজের বইয়ের লেখক। তিনি বিভিন্ন বই লিখছেন। ডিমিস্টিফাইং পলিন কালেন তার নাম। সো তিনি 95 সাল থেকে আইএলটিএস এর বই লিখেন, এই বইগুলো তার লেখা, বিভিন্ন বইয়ে তার অবদান আছে। তো কমন মিসকনসেপশনস আছে, আইএলটিএস মানে কিন্তু সবকিছু অথেন্টিক না, আর আইএলটিএস মানে ওটা কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে আসা না। When people find some material that says IELTS, they assume that যখন কোনো মানুষ আইএলটিএস নিয়ে কোনো তথ্য পায় ইন্টারনেটে, তারা মনে করে এটা অথেন্টিক, এটা কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে আসা। নো, ইটস নট ট্রু। আইএলটিএস একটা বিশাল বড় ফিল্ড এবং এর অনেক কিছুই অথেন্টিক না। আইএলটিএস মানে কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে না, অথরিটি হচ্ছে কেমব্রিজ ইউনিভার্সিটি। আইএলটিএস এর অথরিটি মাহফুজ স্যার না, আইএলটিএস এর অথরিটি আমার ফেভারিট টিচার সাইমন লিস, তারাও না। আইএলটিএস এর অথরিটি হচ্ছে কেমব্রিজ ইউনিভার্সিটি। যদি তারা কোনো কিছু বলে, রাইট, ওকে, তখন সেটা হচ্ছে আইএলটিএস। আরো কিছু মিথ আছে, ডিবাং করে দেই, যে আইএলটিএস একটা ফেয়ার টেস্ট, এটা একটা ভ্যালিড টেস্ট। এটা আমি অনেকবার বলি স্টুডেন্টদেরকে, যে যারা আইএলটিএস পরীক্ষা বা একজন ক্যান্ডিডেট, তাদেরকে বলি যে আপনি ডিসেম্বর মাসে আইএলটিএস পরীক্ষা দিবেন না, কারণ আপনি মনে করতেছেন যে ডিসেম্বর মাসে আইএলটিএস প্রশ্ন কঠিন হয় কারণ শীতকাল। দিস আর রিডিকুলাস। এই কথাগুলো সম্পূর্ণরূপে রিডিকুলাস। পসিবলি নাকি। তো এখানে দেওয়া আছে candidates or আইএলটিএস একটা ভ্যালিড টেস্ট, কারণ makes them very frustrated. আইএলটিএস স্টুডেন্টরা বারে বারে পরীক্ষা দিয়ে যখন একই স্কোরে ঘুরপাক খায় তখন সে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। IELTS is a valid test, আইএলটিএস একটা ভ্যালিড টেস্ট, a fair test, a fair test, a reliable test. a reliable test. আইএলটিএস এর সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারলাম, যে আপনি যদি বলেন আইএলটিএস এর মধ্যে ট্রিক আছে, আইএলটিএস এর মধ্যে বিভিন্ন ট্রিকারি আছে, আইএলটিএস এত সহজ কেন হইলো? নো, it's unfair to IELTS. ডিসেম্বরের প্রশ্নটা কঠিন, it's again unfair to IELTS. IELTS is a valid test, it's a reliable test, it's a fair test. So how do we know? How do we know? আমরা কিভাবে জানি? এটা কেমব্রিজ ইউনিভার্সিটির 95 সাল থেকে যিনি কেমব্রিজ ইউনিভার্সিটির বই লিখছেন, কেমব্রিজ ইউনিভার্সিটির বিভিন্ন বইয়ের লেখক বা লেখিকা, তিনি আমাদেরকে জানাচ্ছেন যে ইনসাইড ব্যাপারটা কি ঘটে। It takes more than 12 months. এতে 12 মাসের বেশি সময় লাগে, খেয়াল করেন, 12 মাসেরও বেশি সময়। 6 different review stages. 6টা রিভিউ স্টেজ হয়। 6 to 7 expert writers. 6 থেকে 7 জন এক্সপার্ট রাইটার্স থাকে। 200 to 300 IELTS pre-candidates or আইএলটিএস এর প্রি ক্যান্ডিডেটস থেকে 200 থেকে 300 জন students to produce live test material. To produce live test materials. Live test materials বানানোর জন্য তারা একটা লাইভ টেস্ট ম্যাটেরিয়ালস বানাতে, একটা বই বানাতে, কোশ্চেন বানাতে তারা কত পরিশ্রমটা করে। Different review stages. 12 মাসের বেশি সময় নেয়। 6টা রিভিউ স্টেজ, 6 থেকে 7 জন 6 to 7 expert writers. এবং 200 থেকে 300 জনের উপরে ওই প্রশ্নগুলো টেস্ট হয়, তারপরে তারা একটা রিলায়েবল ম্যাটেরিয়ালস বানায়। সো আইএলটিএস খুব বেশি ফেয়ার।
কেমব্রিজ ইউনিভার্সিটি হচ্ছে অথেন্টিক সোর্স। আমরা শুধু কেমব্রিজ ইউনিভার্সিটির কথাগুলো খেয়াল করব, তারা যেটা বলে। আর যদি আমি তাদেরটা ফলো করি, আমি একজন টিচার, দ্যাটস ফাইন। আমার নিজস্ব অ্যাপ্রোচ থাকতে পারে। আমার ফেভারিট টিচার সাইমন, তারপর হচ্ছে লিস, তারপর আমাদের যে ইটু ইংলিশের যে, তারা আমার খুব ফেভারিট, খুবই পছন্দের। যখন আমি দেখি যে তারা কেমব্রিজকে ফলো করছে, আমি তাদের সাথে স্টিক টু করি। আচ্ছা, ভালো কথা। তো আজকে আমরা যে প্যাসেজটা কমপ্লিট করব, আর আমরা সাধারণত খুব ইজি প্যাসেজ দিয়ে শুরু করি এবং এর পেছনে অনেক বেনিফিট আছে। আচ্ছা, কয় রকমের কোশ্চেন আছে তাও একটু ছোটখাটো আপনাদেরকে একটু জানিয়ে দিই। কেমব্রিজের লিজের ওয়েবসাইটে দেওয়া আছে 14 টাইপস অফ কোয়েশ্চেন্স, আর সাইমন দিচ্ছে 9 টাইপস অফ কোয়েশ্চেন্স। কেমব্রিজের বইয়ে খুব সুন্দর করে লিখে দেওয়া আছে আইএলটিএস কত রকমের কোশ্চেন হয়, প্রতিটা বইয়ে উল্লেখ করা থাকে। কোথায় যাব আমরা? এই বইয়ের প্রথম পেজগুলোতে যাবেন, দেখবেন এখানে খুব সুন্দর করে দেওয়া আছে কয় রকমের কোশ্চেন থাকে। লিসনিং, এখানে দেওয়া আছে রিডিং। A variety of question types is used, including multiple choice, identifying information, true, false, not given, identifying the writer's views or claims, yes, no, not given, matching information, matching headings, এগুলো সব matching features, matching sentence endings, sentence completion, summary completion, note completion, table completion, flowchart completion, এগুলো সব gap filling type question. And then we have also got diagram label completion, short answer questions. এই ধরনের প্রশ্নগুলো দিয়ে দেওয়া থাকে। সিনথেসিস করলে আমরা এরকম পাই। সিনথেসিস করলে আমরা 8 থেকে 10 রকমের কোশ্চেন পাই, বা 14 টাইপস পাই যদি ব্রড করে বলা হয়। গ্যাপ ফিলিং কোশ্চেন, ট্রু ফলস নট গিভেন, সেন্টেন্স কমপ্লিশন, এই যে আমরা যেগুলো বললাম, এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে। তো আমরা আজকে এই প্যাসেজটা কমপ্লিট করব। এটা কেমব্রিজ 11, আর পেজ নাম্বার খুব পসিবলি 16, রাইট? ওকে, মেবি 16 অর মেবি 18, ওকে। 18 পেজে দেওয়া আছে ক্রপ গ্রোয়িং স্কাইস্কেপার্স। দেন অ্যাগেন অ্যাপ্রোচটা কেমন হবে? Well, এখানে আমরা অ্যাপ্রোচ গুলো কেমন হবে তা জানবো হচ্ছে বিভিন্ন রকম সোর্স থেকে। এটা অফিসিয়াল ম্যাটেরিয়াল কেমব্রিজের, আমি যে বইটা পড়াচ্ছি কেমব্রিজ অফিসিয়াল গাইড। এটা অফিসিয়াল গাইড, যে তার প্রমাণ কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কেমব্রিজ ইউনিভার্সিটির প্রেস থেকে পাবলিশ হওয়া কেমব্রিজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট, পার্ট অফ দ্য কেমব্রিজ, পার্ট অফ দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ। সো তারা জানে, কেমব্রিজ এখানেও সুন্দর করে দেওয়া আছে, কেমব্রিজ অফিসিয়াল গাইড টু আইএলটিএস, অফিসিয়াল যে ব্যাপারগুলো তারা রিসার্চ করে, তারা বিভিন্ন দিন নিয়ে তারা আইএলটিএস এর প্রশ্ন বানান, তারা যে বিষয়গুলো বলেন সেটা হচ্ছে সব থেকে রিলায়েবল। হু ইজ ইট ফর, এই বইটা টেস্ট টেকার্সদের জন্য আর এই বইটা টিচার্সদের জন্য। এই বইয়ের প্রথম 160 পেজ বা 55 পেজ খুবই সুন্দর, খুবই ভালো। এটাতে এই বইটা আপনারা পড়বেন, 398 পেজ আছে এবং খুবই ভালো একটা বই। তো এই বইয়ে কি বলা আছে আমরা এই বই থেকে কিছু আগে জানবো। রিডিং স্ট্র্যাটেজি কি, স্কিল সেকশনটা তারা বলে দেয় যে একটা প্যাসেজের, রিডিং প্যাসেজের অনেকগুলো পার্ট থাকে। সো আমি যেটা মোস্টলি ফোকাস করব সেটা হচ্ছে কোনভাবে আমরা আগাবো। টেস্ট টিপ ফর রিডিং, টাইমিং ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ রিডিং টেস্ট। তারপরে বলে দেওয়া আছে ট্রাই টু ফিনিশ ইচ সেকশন ইন লেস দেন 20 মিনিটস, 200 মিনিটের কমে শেষ করার চেষ্টা করবেন, 20 মিনিটের কমে। দেন রিড দ্য প্যাসেজ অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল আপ টু 3 মিনিটস। তারা বলতেছে যে 3 মিনিটের মধ্যে প্যাসেজটা স্কিম করে ফেলান। লুক অ্যাট দ্য কোয়েশ্চেন্স টু সি হোয়াট টাইপ অফ ইনফরমেশন ইউ নিড টু ফাইন্ড আপ টু 1 মিনিট। 1 মিনিটের প্রশ্নগুলো পড়েন, দেন অ্যাগেন মুভ ব্যাক টু প্যাসেজ, তারপরে প্যাসেজে যান। প্যাসেজে গিয়ে 12 থেকে 13 মিনিটসে রিডিং, spend 12 to 13 minutes reading the passage in detail, ভালো করে প্যাসেজটা 12 থেকে 13 মিনিটে পড়েন প্রশ্নগুলো উত্তর করার জন্য। ভালো। এখন এই অ্যাপ্রোচটা কেমব্রিজ ইউনিভার্সিটি বলতেছেন, তারা বলতেছে আগে স্কিম করে নেন, স্কিম করে নিয়ে প্রশ্ন পড়েন, আবার প্যাসেজ ডিটেইলসে পড়ে তারপর আনসার করেন। এখান আমি আবার চলে যাব একজন টিচারের কাছে, সেই টিচার আবার আমাদেরকে কি বলে দেখি। আমি চলে যাচ্ছি সাইমনের পেড ম্যাটেরিয়ালস, IELTS reading lesson রিডিং লেসন 2, বেসিক এক্সাম টেকনিক্স, গ্যাপ ফিলিং কোয়েশ্চেন্স এর জন্য। 2. Basic exam techniques and gap fill questions. দেখি তারা কি বলেন। Let's start with basic exam techniques. বেসিক এক্সাম টেকনিক্স এ সাইমন আমাদেরকে কি টেকনিক্স বলতেছেন? 1.
don't read the passage first. প্রথমে বললেন যে ডোন্ট রিড দ্য প্যাসেজ ফার্স্ট, প্যাসেজটা পড়বেন না। আবার আমরা কেমব্রিজ ইউনিভার্সিটি দেখলাম যে 2-3 মিনিটে পড়ে নেন। দে ডিসএগ্রি। Instead, just read the title and go straight to the first question. Then কথাগুলো just read anything they mention the test. একজন নেটিভের কথা শুনতে ভালো লাগবে, আমি সহজ করে বলে দিচ্ছি। উনি সাইমন এখানে যা বলতেছেন, ডোন্ট রিড দ্য প্যাসেজ ফার্স্ট, প্যাসেজটা আগে না পড়ে টাইটেলটা পড়বেন শুধু। টাইটেল পড়লে আমরা অনেক কিছু জানতে পারবো। তারপরে প্রথম প্রশ্নে চলে যাবেন, আন্ডারলাইন কিওয়ার্ডস ইন দ্য কোয়েশ্চেন, কোয়েশ্চেনের কিওয়ার্ড গুলো নিচে আন্ডারলাইন করতে হবে। দেন সার্চ ফর দোজ ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ, তারপরে প্যাসেজে ওই ওয়ার্ড খুঁজেন, ওই ওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করেন বা আপনি সার্কেল করেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারলাইন, কারণ একটা প্রশ্ন পড়ে আপনি আন্ডারলাইন করলেন, পরের প্রশ্ন আবার যদি এটা সিরিয়াল মেনটেন করে ওই টাইপের প্রশ্ন হয়, যাতে আবার ওইটা পড়তে না হয়, এই জন্য আপনার আন্ডারলাইন করাটা আপনাকে হেল্প করবে এবং নাম্বারিং করাটাও আপনাকে প্রচুর পরিমাণে হেল্প করবে। রিড দ্যাট পার্ট অফ দ্য প্যাসেজ কেয়ারফুলি, তারপর ভালো করে ওই অংশটা পড়বেন। ট্রাই টু গেট দি আনসার, আনসারটা করবেন। সাধারণত সাইমন আবার বলে রিড এট নর্মাল স্পিড, কেয়ারফুলি পড়েন ডিটেলে পড়ার জন্য। অনলি স্কিম অর স্ক্যান ফর নেমস অর নাম্বারস। স্কিমিং বা স্ক্যানিং খুব একটা হেল্প করে না। যদি নাম হয় বা নাম্বারস হয় তাহলে স্কিম বা স্ক্যানিং করেন নেমস বা নাম্বারস এর জন্য। একটা মজার পরামর্শ হচ্ছে মিস এনি ডিফিকাল্ট কোয়েশ্চেন্স, গেট টু দি এন্ড। যদি একটা কোয়েশ্চেন কঠিন হয় যারা 9 পায় তার জন্য, সো ওই প্রশ্ন দিয়ে আপনি যদি স্টাক হয়ে থাকেন, এটা আমি পারছি না, ওটার জন্য আপনি 1.5 মিনিটের বেশি সময় 4 মিনিট 5 মিনিট নিয়ে নিচ্ছেন, দেন আপনি তো অনেক ইজি কোয়েশ্চেন মিস করবেন। সো ডিফিকাল্ট কোনো কোয়েশ্চেন হলে বাদ দিয়ে দেন। এই পরামর্শগুলো হচ্ছে সাইমনের। আবার আমরা দেখলাম কেমব্রিজ ইউনিভার্সিটিও ভিন্ন কিছু পরামর্শ দিচ্ছে। আমি আরেকজন টিচারের কাছে যাব। হাউ আই গট 9 ইন আইএলটিএস রিডিং। আমি লিজ ম্যাডামের ওয়েবসাইটটা অনেক ফলো করি এবং অনেক পছন্দ করি তাকে। তার ওয়েবসাইটে তিনি একজনের স্কোর এবং তার টিপস গুলো শেয়ার করছেন। তার মানে লিজ এটাকে পছন্দ করেন, অ্যালাউ করেন। তিনি কিভাবে তিনি 9 পাইলেন রিডিং এ। হাউ আই গট প্যান 9 ইন আইএলটিএস রিডিং। তার প্রথমবার স্কোর ছিল 7 থেকে তিনি সেকেন্ড বার স্কোরে নিয়ে যান 9। So he trained himself properly. একজন ইন্ডিয়ান, তো তিনি বলতেছেন ডু নট বদার রিডিং দ্য প্যাসেজেস, ইটস আ ওয়েস্ট অফ টাইম, সময়ের অপচয়। পরিবর্তে রিড দ্য কোয়েশ্চেন্স, সার্কেল, সাইমন বলছে আন্ডারলাইন, এখানে বলা আছে সার্কেল, একই কথা। সার্কেল দ্য কিওয়ার্ডস এন্ড দেন ট্রাই টু লুক ফর দোজ কিওয়ার্ডস অথবা সিনোনিম বা প্যারাফ্রেজড টেক্সট ইন দ্য প্যাসেজ। সো আমরা 3 জন টিচারের কাছ থেকে বিভিন্ন পরামর্শ পেলাম। এবার আমি আপনাকে বলি কোন অ্যাপ্রোচে আপনি আগাবেন, যেটা আপনার জন্য ফিট করে। কোনটা আগে, কোশ্চেন আগে নাকি প্যাসেজ আগে? কোনটা আগে পড়লে ভালো হয়? কেমব্রিজ ইউনিভার্সিটি বলছে প্যাসেজ আপনি পুরোপুরি পড়বেন না, প্যাসেজ আপনি স্কিম করে যাবেন। 3 মিনিটের কমে প্যাসেজটা পড়বেন। আর তারা এই কথাটা রিসার্চ করে বের করছেন। রিসার্চ করে তারা দেখছেন যে ইন ইওর ওন ল্যাঙ্গুয়েজ, আপনি বাংলা ভাষায় ইউ ক্যান প্রবাবলি স্কিম রিড 100 ওয়ার্ডস ইন 20 সেকেন্ডস। 20 সেকেন্ডে 100 ওয়ার্ড আপনি পড়তে পারেন, 1 মিনিটে 300 ওয়ার্ড। পুরো আইএলটিএস এর প্যাসেজটা প্রায় 900 থেকে 1000 ওয়ার্ড থাকে। 900 ওয়ার্ডের মধ্যে আরো কিছু আরো কম থাকে, 800 ওয়ার্ডস থাকে। সো বা কোনোটা একটু বেশি থাকে। সো দেখা গেল যে 3 মিনিট লাগার কথা না আপনার, এবং এটা রিসার্চ করা। যদি এক্সাম হলে যান ইউ শুড এম টু স্কিম রিড 100 ওয়ার্ডস ইন 30 সেকেন্ডস। তাহলে প্রতি মিনিটে 200 ওয়ার্ডস, 3 মিনিটে 600 ওয়ার্ডস বা 4 মিনিট লাগতে পারে 800 ওয়ার্ডস পড়তে। এতে আপনার বুঝে যাওয়া, ওই স্কিলটা আপনি নিয়ে আসেন নিজের মধ্যে। এটা রিসার্চ করা তাদের এই কথাগুলো আপনি বাংলা ভাষায় পড়ে দেখেন, আপনি দেখবেন যে আপনি 3 মিনিটে প্রায় নিয়ার অ্যাবাউট 900 ওয়ার্ডস পড়তে পারছেন এবং এটা আপনি খুব ভালোভাবে পারছেন। আমি আমার অনেক স্টুডেন্টকে এই স্কিলটা অর্জন করাইছি। একটা প্যাসেজ সে 3 মিনিটে পড়তে পারা। এই স্কিলটা আমি অনেকেরই অর্জন করাইছি এবং এটা আমার একটা অ্যাচিভমেন্ট বলবো। কারণ আমি মানুষকে ইংলিশ পড়ায় অনেকেরই হিপনোটাইজ করে ফেলি। দেন পরের যে ব্যাপারটা, এখন আমরা সেকেন্ড পার্টটাতে চলে যাব। সেকেন্ড পার্টটা হচ্ছে সাইমনের পরামর্শটা আমি নেব। ক্রপ গ্রোয়িং স্কাইস্কেপার্স। প্রথমে এটা পড়বেন। টাইটেল, তার মানে ক্রপ গ্রোয়িং স্কাইস্কেপার্স। ক্রপ মানে কিন্তু ফসল, গ্রোয়িং মানে হলো তৈরি হয়, স্কাইস্কেপার্স মানে হচ্ছে বিশাল বিশাল ভবন। এতটুকু আমরা পড়বো। সাইমনের প্রথম পরামর্শ। সেকেন্ড পরামর্শ, রিড দ্য টাইটেল। টাইটেল পড়ার পরে গো টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন। ভালো, চলেন আমরা কোশ্চেনে যাই। এবার আপনাকে আমি কিছু ভিন্ন বিষয় জানাই। ক্রপ গ্রোয়িং স্কাইস্কেপার, এটার মিনিং আপনার
স্কাইস্কেপার মানে আকাশচুম্বী বা আকাশ ছোঁয়া এরকম বড় বড় ভবন, ওইখানে ফসল তৈরি হবে এরকম। একতলা দুইতলা ট্রে, এটা ট্রে এর মতো করে দেখেন অনেক ফসল তৈরি হচ্ছে এখানে, ফসল। এই যে আরেকটা ফিউচারিস্টিক, ফসল তৈরি হচ্ছে এখানে, একতলা দুইতলা তিনতলা চারতলা করে। রিসার্চে এখন আছে এগুলো, বিল্ডিং এ এরকম। ভবিষ্যতে এটা ফিউচারিস্টিক, খুব বেশি ফিউচারিস্টিক, ভবিষ্যতে এরকম হতে পারে, হওয়ার পসিবিলিটি আছে। সো আমরা এখন প্রথম প্রশ্নে চলে যাব। চলেন প্রথম প্রশ্নটাতে চলে যাই। মিস্টার শাহ আজিজ, আমি আপনাকে রিমুভ করে দিচ্ছি। আপনি নিজে ই করছেন, দাগ দিচ্ছেন। সো দাগ দিবেন না প্লিজ। আমরা এখন প্রথম প্রশ্নে চলে যাব। প্রশ্নে কি বলা আছে দেখি। কোয়েশ্চেন্স 1 to 7, 7টা প্রশ্ন। কমপ্লিট দ্য সেন্টেন্সেস বিলো। সেন্টেন্স কমপ্লিশন। চুজ নো মোর দেন 2 words ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ আনসার। প্রতিটা উত্তরের জন্য দুইটার বেশি ওয়ার্ড নেওয়া যাবে না। দুইটার বেশি ওয়ার্ড নেওয়া যাবে না মানে আপনি একটা ওয়ার্ডে উত্তর হতে পারে, আবার দুইটা ওয়ার্ডে উত্তর হতে পারে। দেন রাইট ইউর আনসার্স ইন বক্সেস 1 to 7 অন ইউর আনসার শিট। আনসার শিটের আপনি 1 থেকে 7 যে বক্স, সেই বক্সের মধ্যে উত্তরগুলো লিখবেন। ইনডোর ফার্মিং, এটা হচ্ছে আমাদের হেডিং, গ্যাপ ফিলিং এর হেডিং। ইনডোর ফার্মিং, ফার্মিং মানে কিন্তু ফসল তৈরি করা। ইনডোর মানে হচ্ছে ভিতরে, ঘরের ভিতরে ফসল তৈরি করা। এবার আমরা 1 নম্বর প্রশ্নটা পড়ব। 1 নম্বর প্রশ্নটা কি আমরা দেখি। 150 পেজ। ওয়েল, নাম্বার 1 কোয়েশ্চেন। এই প্রশ্নগুলোর পাশে আপনাকে আরো কিছু মজার মজার বিষয় লিখে রাখতে হবে। সেটা কি? আমরা তার জন্য নিয়ার অ্যাবাউট 15 মিনিটস টাইম ব্যয় করব এটা বোঝার জন্য। গ্যাপ ফিলিং কোয়েশ্চেন গুলোর একটা মজার দিক আছে। comes in a sequential order, generally comes in a sequential order। সাধারণত তারা সিরিয়াল মেনটেন করে। সাইমনের কথাটা আমরা এখানে শুনবো। সাইমন কি বলে দেখি। Gap fill questions গুলো you can normally find the answers in order in the passage। আপনি সাধারণত এগুলো normally বলা আছে, normally find the answers in order in the passage। passage আপনি এগুলো কিভাবে পাবেন? order এ পাবেন। আর আমি সেটা কেমব্রিজের বই থেকে লিখেছি comes in a sequential order। সাধারণত এগুলো কি করে? sequential order এ আসে। সো গ্যাপ ফিলিং কোয়েশ্চেন গুলোর পাশে আপনি আপনার বইয়ের এইখানে লিখে রাখেন comes in a sequential order একটা। সেকেন্ড যে ব্যাপারটা আপনি লিখবেন সেটা হচ্ছে প্রশ্নে কিওয়ার্ডস থাকে, এবং আমরা সাইমনের বেসিক এক্সাম টেকনিক থেকে জেনেছি যে কিওয়ার্ডস থাকে প্রতিটা প্রশ্নে, একটা দুইটা করে কিওয়ার্ডস থাকে, তিনটা চারটা তাও থাকতে পারে। ওয়েল দেন নেক্সট ব্যাপারটা হচ্ছে প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং কথাটা আমরা কেমব্রিজের বই থেকেও আমরা খুঁজে পাবো, আবার লিজের ওয়েবসাইটেও আমরা দেখলাম যে আমরা কি করব, প্যাসেজে গিয়ে সিনোনিম পাবো অথবা কি পাবো, প্যারাফ্রেজড ভার্সনটা পাবো। লিজের এখানে প্যারাফ্রেজের স্পেলিংটা ভুল করে দেওয়া আছে, প্যারাফ্রেজ। দেন প্যারাফ্রেজিংটা আবার কি? প্যারাফ্রেজিং হচ্ছে অর্থ সেম রেখে কোনো কথা ভিন্নভাবে বলা, দ্যাটস কল্ড প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং অনেক ভাবে হয়। লিজের থেকে আমি 3টা ওয়ে শিখেছি, আরেকজন বই থেকে, আরেকটা বই থেকে আমি আরেকটা ওয়ে শিখেছি। লিজ যেমন বলেন সেন্টেন্স স্ট্রাকচারটা চেঞ্জ হবে। সেটা কেমন? অ্যাক্টিভ বাক্য প্যাসিভ হতে পারে, কোশ্চেনে অ্যাক্টিভ বাট প্যাসেজে প্যাসিভ বা ভিন্নতা। দেন সিম্পল বাক্যকে কমপ্লেক্স করতে পারে, প্যাসেজে আছে সিম্পল, কোশ্চেনে কমপ্লেক্স বা ভাইস ভার্সা। যেমন পিপল থিঙ্ক, এটা একটা অ্যাক্টিভ বাক্য, এটাকে কোশ্চেনে প্যাসিভ থাকতে পারে বা প্যাসেজে প্যাসিভ থাকতে পারে, ইট ইজ সাজেস্টেড। বা থট বাই পিপল থাকতেও পারে, নাও থাকতে পারে। আচ্ছা, যেমন আরেকটা উদাহরণ দিই আমরা খুব সিম্পলি। ফর ফান শি কেম হিয়ার, মজার জন্য সে এখানে আসছে। শি হলো সাবজেক্ট, ভার্ব হলো কেম, সে এখানে আসছে। ফর ফান মজার জন্য, সে এভাবে লিখতে পারে, আগে শি লিখলো, পরে কেম লিখলো হিয়ার, ফর ফান কথাটা সবার লাস্টে লিখতে পারে, তাহলে তো বাক্যের অর্ডারটা চেঞ্জ হয়ে গেল। ইটস ভেরি অ্যাকসেপ্টেবল ইন আইএলটিএস। দেন একটা হচ্ছে সিম্পলকে কমপ্লেক্স করা, যেমন একটা উদাহরণ হচ্ছে শি হ্যাজ অ্যান এক্সপেন্সিভ কার, তার একটা প্রচন্ড দামি গাড়ি আছে। প্রথম সাবজেক্ট হচ্ছে শি, বাকি ভার্ব হচ্ছে হ্যাজ। সাবজেক্ট এখানে একটা, ভার্ব এখানে একটা, তার আছে গাড়ি, গাড়িটা কেমন? এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, গাড়িটা হলো নাউন,
এক্সপেন্সিভ হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে সাবজেক্ট একটা, শি, বাক্যের ভার্ব হচ্ছে হ্যাজ। তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব। চাইলে লেখক কি করতে পারেন, প্রশ্নকর্তা উনি চাইলে দুইটা বাক্য বানাতে পারেন। তিনি লিখতে পারেন এরকম, শি হ্যাজ এ কার, পরে ওই এক্সপেন্সিভ দিয়ে একটা বাক্য বানাতে পারেন, হুইচ ইজ এক্সপেন্সিভ, এবং গ্যাপ ফিলিং এ এক্সপেন্সিভ আছে। আপনি আশা করতেছেন যে এক্সপেন্সিভ শব্দটা গাড়ির পরে থাকবে, কিন্তু প্যাসেজে গিয়ে দেখলেন এক্সপেন্সিভ শব্দটা গাড়ির আগে, অর্ডারটা চেঞ্জ করা। ইটস ভেরি অ্যাকসেপ্টেবল ইন আইএলটিএস। সো আরেকটা উদাহরণ, রিয়েল উদাহরণ দেই, এটা কেমব্রিজ 9 থেকে নেওয়া। দেয়ার আর ম্যাচিওর স্টুডেন্টস, পুরো বাক্যের সাবজেক্ট কোনটা বলেন তো, কোনটা বাক্যের সাবজেক্ট? দেয়ার আর ম্যাচিওর স্টুডেন্টস, এখানে সাবজেক্ট নিচে দাগ দেওয়া আছে, বলেন কোনটা সাবজেক্ট? স্টুডেন্টস। বাক্যের ভার্ব কোনটা বলুন? আর ম্যাচিওর শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। চাইলে এখানে সাবজেক্ট কয়টা? স্টুডেন্টস হলো একটা সাবজেক্ট, ভার্ব কোনটা বলেন? আর একটা বাক্য, চাইলে দুইটা বাক্য বানানো যায়। অ্যাডজেক্টিভ কোনটা এখানে বলুন? ম্যাচিওর। ম্যাচিওর গ্যাপ ফিলিং এ বসবে। এবং প্রশ্নটা এরকম করেছিল, দেয়ার আর স্টুডেন্টস হু আর কোনটা বলেন? ওকে, ম্যাচিওর। আপনি স্টুডেন্টস এর পরে দেখেন ম্যাচিওরটা, কিন্তু অডিওতে ম্যাচিওর শব্দটা কোথায় ছিল? স্টুডেন্টস এর পরে না আগে বলেন? আগে। সো এই অর্ডারটা চেঞ্জ হয়। এটা আইএলটিএস এর একটা কমন, খুবই কমন একটা রুলস, খুবই কমন একটা রুল, নট রুলস। দেন পরেরটা, এটাও আমি লিস্ট থেকে শিখেছি, যে প্যারাফ্রেজিং যখন করে তারা, চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ওয়ার্ড, ওয়ার্ডের ফর্মটা চেঞ্জ করে দেন তারা। যেমন কম্পিটকে কম্পিটিশন লেখা যায়, কম্পিট হচ্ছে ভার্ব, কম্পিটিশন কি লাস্টে সন থাকলে হয়ে যায় নাউন। অ্যাচিভ হলো ভার্ব, নাউন করলে কি হয়ে যায় বলেন? অ্যাচিভমেন্ট। আপনি কোশ্চেনে দেখছেন অ্যাচিভ, কিন্তু এখানে কি দেওয়া আছে বলেন তো? অ্যাচিভমেন্ট। যেমন রিয়েল একটা বলি, রেগুলারলি কে প্রশ্নে দেওয়া আছে রেগুলারলি, প্যাসেজে গ্যাপ ফিলিং এ কি দেওয়া ছিল বলেন? ওকে, অন আ রেগুলার বেসিস। ওকে, তারপরেরটা হচ্ছে উত্তর। ঠিক যেমন এবল হলো অ্যাডজেক্টিভ, এটাকে চেঞ্জ করে ওয়ার্ডের ফর্মটা চেঞ্জ করলাম, নাউন করলে কি হয়ে যায় বলেন? ওকে, অ্যাবিলিটি। ভার্ব করলে কি দাঁড়ায়? পাশে দেওয়া আছে এনেবল। আর আইএনজি করলে কি হয়? এনেবলিং। আর 3 নম্বর যে ব্যাপারটা আইএলটিএস এর সব থেকে বেশি ইউজ হয়, সেটা হচ্ছে সিনোনিম। সিনোনিম প্রচন্ড পরিমাণে ইউজ হয়। প্রশ্নে একটা ওয়ার্ড আর প্যাসেজে ঠিক সিনোনিম একটা ওয়ার্ড দেওয়া আছে। যেমন একটা উদাহরণ আমরা বলি, উদাহরণস্বরূপ এটা ইংলিশ কি বলুন তো? ফর এক্সাম্পল, এর পরিবর্তে আইএলটিএস এ প্যাসেজে এরকম শব্দ থাকে, সেই থাকে, লাইক, সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্স, পার্টিকুলারলি, স্পেশালি, ইনক্লুডিং, টেক ফর এক্সাম্পল। প্রত্যেকটাই আমি কেমব্রিজের বই থেকে নিয়েছি। এখন পার্টিকুলারলি মানে কি সবসময় ফর এক্সাম্পল? না, কনটেক্সচুয়ালি কখনো কখনো ফর এক্সাম্পল বুঝায়। বুঝাতে পারলাম আমি? কনটেক্সচুয়ালি। স্পেশালিও কি একটা সিনোনিম কি বলুন? ফর এক্সাম্পল। এগুলো সব কেমব্রিজ থেকে নেওয়া। অনলি, অনলির একটা সিনোনিম কি বলুন? ওকে, সোললি। এগুলো সবই কেমব্রিজ থেকে নেওয়া। ফোম, ফোমের পাশে কি লেখা যায়? ফোমের পরিবর্তে টাইপ। গণহারে কেমব্রিজে একটা ফোমের সিনোনিম বলেন? ভ্যারিয়েন্ট। ভ্যারিয়েন্টের পরিবর্তে আর কোন ওয়ার্ডটা ইউজ করা যায় বলেন? আমি জেনে নিচে মাউসের কার্সারটা কোনটা বলেন? টাইপ। টাইপের পরিবর্তে কি ইউজ হতে পারে? ভ্যারিয়েন্ট। অথবা কি ইউজ হতে পারে বলেন? সোর্স। প্লুরাল হলে সোর্সেস বা ভ্যারাইটি। আরেক রকমের প্যারাফ্রেজিং আছে, সেই প্যারাফ্রেজিংটাকে আমরা বলি নেগেটিভ, ইনভার্স বা রিভার্স। এবং এটা খুব মজার, কেমব্রিজের প্রচন্ড পরিমাণে ইউজ হয়। কেমব্রিজ 12 থেকে নিয়েছি। উইদাউট ডিফিকাল্টি অর্থ বলুন তো কেউ একজন? উইদাউট ডিফিকাল্টি মানে কি? প্রবলেম ছাড়া, প্রবলেম ছাড়া এটা লিখছে, কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল উইদাউট ডিফিকাল্টি, বাট প্যাসেজে কি ছিল? ইজিলি। যেমন এটা আইএলটিএস এর লিসনিং এবং রিডিং এর প্রচন্ড পরিমাণে ইউজ হয়। শি লাভস চ্যালেঞ্জেস। অ্যাকচুয়ালি অরিজিনাল ওয়ার্ডটা আইএলটিএস এ যেটা দেওয়া ছিল সেটা ছিল রিস্কস, আমি লিখছি চ্যালেঞ্জেস। এবার শি লাভস চ্যালেঞ্জেস, কোথাও নেগেটিভ কোনো ওয়ার্ড আছে বলুন তো? নাই। কিন্তু প্রশ্ন বানাইছে এরকম, শি ইজ নট আফ্রেড অফ, কি বানাইছে বলেন? শি ইজ নট আফ্রেড, সে ভয় পায় না। কিসে ভয় পায় না? কোনটা ভয় পায় না সে বলেন? চ্যালেঞ্জেস। সে চ্যালেঞ্জ লাভ করে মানে সে কাকে ভয় পায় না? চ্যালেঞ্জকে ভয় পায় না। এটা রিয়াল কোশ্চেন। পরেরটা দেখেন, এই যে ইয়েল, এন্ট্রান্স ইজ কমপ্লিটলি ফ্রি। এন্ট্রান্স মানে প্রবেশ। প্রবেশ করাটা কেমন? টাকা লাগবে না ফ্রি? ফ্রি। কতটুকু ফ্রি? অল্প নাকি পুরোপুরি? কোথাও নেগেটিভ ওয়ার্ড আছে এই ইয়েলো কালার এই বাক্যটাতে? কোথাও নেগেটিভ নাই, কিন্তু উত্তরে দেওয়া আছে এরকম, বলেন নো পেমেন্ট ইজ রিকোয়ার্ড। যেমন আরেকটা বলি, কেমব্রিজ থেকে নেওয়া, কিপ ইট শর্ট, কি করা যায় বলেন? ডোন্ট স্পেন্ড টু মাচ অন দ্যাট। সো আমাদের প্যাসেজ হচ্ছে
crop growing skyscrapers. আমরা গ্যাপ ফিলিং করতে গিয়ে উপরের বিষয়গুলো মনে রাখবো। আমাদের প্রথম প্রশ্নে চলে যাই আমরা। প্রথম প্রশ্ন আপনাদের বইয়ে দেওয়া আছে, এই তো সাম ফুড প্ল্যান্টস ইনক্লুডিং, বলুন তো ইনক্লুডিং কার সিনোনিম? ইনক্লুডিং এর পরিবর্তে কি ছিল? বলেন ফর এক্সাম্পল। ইনক্লুডিং কি? ফর এক্সাম্পল। তাহলে পাশে লেখা রাখেন, একটা উদাহরণ হবে। এখন ইনক্লুডিং শব্দটা কার পাশে বসছে, কার পরে বসছে? প্লান্টস। তাহলে ইনক্লুডিং এর পরে কিসের উদাহরণ? একটা প্লান্টসের উদাহরণ, একটা প্ল্যান্টসের উদাহরণ। আর ফর এক্সাম্পলের কিন্তু সিনোনিম আমরা অনেকগুলো জানলাম, যে অনেক রকমের সিনোনিম ইউজ হয়। আমরা তারপরও আপনাকে ওইখানে নিয়ে যাচ্ছি বারে বারে, যাতে আপনি কোনোভাবে ভুল না করেন এবং কোনোভাবে আপনি প্রপার শেখা থেকে বঞ্চিত না হন। আচ্ছা, আর আমার এই কোর্সটার ব্যাপারে একটু বলে নেই। আমি হচ্ছে মানুষকে দায়িত্ব নিয়ে পড়াই, যতক্ষণ না পর্যন্ত সে কমপ্লিটলি আইএলটিএস পারছে ততক্ষণ পর্যন্ত আমি তাকে পড়াই। সো এটা হচ্ছে, আপনি আমার এই কোর্সে ক্লাস পাবেন আনলিমিটেড, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত, মোরলেস 11টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত, সকাল 11টা থেকে। সো এটা আমি পড়াই কারণ আমি আমার নিজে 11 বছরের আইএলটিএস পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতে পারি, মানুষ অল্প কিছু ক্লাসে বাংলাদেশের বলতে গেলে 95% মানুষই এই আইএলটিএস এর সাথে পরিচিত হতে পারে না। রাইট? ওকে, তার জন্য তাকে অনেকগুলো ক্লাস করতে হয়। এটা এখানে দেওয়া আছে। ফর এক্সাম্পল, আমি একটু হাইলাইট করে দিচ্ছি অন্য একটা কালার দিয়ে। ফর এক্সাম্পলের পরিবর্তে কোন শব্দ ইউজ হতে পারে? সে, লাইক, সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্স, পার্টিকুলারলি, স্পেশালি, অথবা কোনটা ইউজ হতে পারে? ইনক্লুডিং মানে ফর এক্সাম্পলের একটা উদাহরণ। তাহলে আমরা এখন এখানে চলে আসি। Some food plants, including dash, are already grown indoors. আমি এই বাক্যটা লিখে রাখছি। এবার আপনাকে আমি বাক্যটা বুঝাবো। Some food plants, including dash, are already grown indoors. এই বাক্যটা বুঝতে আপনাকে সাবকনশিয়াসলি বুঝতে হবে, পড়ে পড়ে অ্যানালাইজ করে পরীক্ষার হলে বোঝার কোনো অপশন নাই। তবে আমি আপনাকে ওই যে বেসটা, ভিত্তিটা করে দেব। বাক্যের মিনিং বুঝতে হলে আমাকে সাবজেক্ট আইডেন্টিফাই করে ফেলতে হবে, রাইট? আপনি পরীক্ষার হলে সাবকনশিয়াসলি বা পড়তে পড়তে এমন একটা অবস্থায় আসবে যে আপনি সাবকনশিয়াসলি ব্যাপারটা বুঝবেন অটো। হ্যাঁ, ডিরেক্টলি অত খেয়াল করে পড়ার প্রয়োজন হবে না। তবে যেহেতু আপনি এখন শিখছেন, তার জন্য আপনাকে আমি কমপ্লিটলি সবকিছু শিখাবো। পুরো বাক্যের একটা সাবজেক্ট আছে, বলেন তো কোনটা সাবজেক্ট? ফুড প্ল্যান্টস, এটার একটা ভার্ব আছে, ভার্ব কোনটা বলুন তো? আর গ্রোন, তারপরে কোনটা বলেন? ইনডোরস। আচ্ছা, তাহলে ফসল, কিছু কিছু ফসল কোথায় তৈরি হয়? ইনডোরে তৈরি হয়। অলরেডি থাকার পরও বাক্যটা কিন্তু পারফেক্টে নাই। বাক্যটা কোন টেন্সে আছে বলেন? প্রেজেন্ট সিম্পলে। তাহলে গ্রামারের নলেজ কিন্তু আমার ভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ইউজ হয়। সো শুধু শুধু গ্রামারের নলেজ আমাকে সম্পূর্ণরূপে ওইটাকে আমি বাইবেল হিসেবে মেনে নিতে পারছি, কিন্তু ভিন্নতাও যে আসছে সেটাও আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। ইনক্লুডিং মানে উদাহরণস্বরূপ। এখন এই ইনক্লুডিংটা ফুড প্ল্যান্টস এর পাশে বসছে, তাহলে আমরা এখানে কার উদাহরণ দেখব? একটা ফসলের উদাহরণ। ওই ফসলটা কই তৈরি হয় বলেন? কোথায় তৈরি হয়? ইনডোরস। এবার আমরা চলে যাব পরামর্শের দিকে। আন্ডারলাইন কিওয়ার্ডস ইন দ্য কোয়েশ্চেন। আমরা প্রশ্নে কিওয়ার্ডস গুলো নিচে দাগ দেব। এখানে কিওয়ার্ডস কোনটা হতে পারে বলেন? ইনডোরস একটা কিওয়ার্ড হতে পারে, ইনডোরস। কারণ ইনডোরস এর সিনোনিম ইনসাইড কাছাকাছি যায়, বাট ইনডোরস প্রবাবলি। গ্রো এটাও হতে পারে, তাই না? তাহলে আমরা সাইমনের পরামর্শ অনুযায়ী নরমাল স্পিডে পড়ে ইনডোরস কথাটা খুঁজে বের করব। কোনটা খুঁজবো বলুন তো? ইনডোরস। আচ্ছা, তিনি আমাদের পরামর্শ দেন রিড অ্যাট নরমাল স্পিড। নরমাল স্পিডে আমরা পড়বো। চলেন দেখি ইনডোরস কথাটা কোথায় পাই আমরা। খুব নরমাল স্পিডে পড়তেছি। By the year of 2050, nearly 80% of the Earth's population will live in urban centers. Applying the most conservative estimates to current demographic trends, the human population will increase by about 3 billion people by 10. An estimated 10 to the power 9 hectares of new land, about 20% larger than Brazil, will be needed to grow enough food to feed them. এখন আমরা ইনডোর পাচ্ছি না। If traditional farming methods continue as they are practiced today, at present throughout the world, over 80% of the land that is suitable for raising crops is in use. Historically, some 15% of that has been laid waste by poor management practices. What can be done to ensure enough food for the world's population to live on? আবারও আমি প্রয়োজনীয় প্রশ্নটা পড়ি। আমার প্রশ্নের দরকার হচ্ছে কিছু ফসল
ইনডোরে তৈরি হয় একটা ফসলের কি লাগবে আমার উদাহরণ লাগবে ইনডোরস দেখি আমরা তারপরে পাই কিনা হোপফুলি পাবো দ্য কনসেপ্ট অফ ইনডোর ফার্মিং কেমন যেন মনে হচ্ছে স্ক্যান করে পেয়ে যাচ্ছি right indoor farming is not new since hothouse production of tomatoes and other produce has been in vogue for some time well আমরা এখানে একটা ফসলের উদাহরণ পেয়েছি কোনটা বলুন তো টমেটোস আমরা এখন এই বাক্যটাকে কেয়ারফুলি পড়বো The concept of indoor farming is not new since hothouse production of tomatoes and other produce has been in vogue for some time. ভালো কথা এখন এই বাক্যটা বুঝতে হলে আমাকে সবার আগে সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে বলেন তো এই বাক্যের সাবজেক্ট কোনটা দাগ দেওয়া আছে সাবজেক্ট এন্ড ওয়ান সাবজেক্ট ওয়ান কোনটা কনসেপ্ট এর নিচে দাগ দিয়ে দিবেন সাবজেক্ট ওয়ান এর একটা ভার্ব আছে ভার্ব কোনটা বলুন is not new আচ্ছা কনসেপ্ট কনসেপ্টের পাশে পোস্ট মডিফাই করা আছে অফ দিয়ে কিসের কনসেপ্ট ইনডোর ফার্মিং এর এই ধারণা আইডিয়া কনসেপ্টের পাশে মনে 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 লিখে রাখেন আইডিয়া তাহলে ইনডোর ফার্মিং এর এই আইডিয়াটা কি না বলুন তো ইজ নট এটা কি নতুন নাকি নতুন না নতুন না পরে সিন্স দিয়ে একটা বাক্য বললো হট হাউস প্রোডাকশন হট হাউস মানে কিন্তু গ্রিন হাউস কাঁচের ঘর গরম ঘর প্রোডাকশনের নিচে দাগ দেবো আমি প্রোডাকশন হলো সাবজেক্ট নাম্বার 2 প্রোডাকশন একটা ভার্ব আছে খুঁজে বের করেন তো প্রোডাকশনের ভার্ব কোনটা প্রোডাকশন বলেন কোনটা প্রোডাকশনের ভার্ব হতে পারে হ্যাজ বিন ইন ভোগ ফর সাম টাইম প্রোডাকশনের পরে মিনিং বের করতে হলে আমরা প্রোডাকশনের পরে প্রোডাকশনের ভার্ব পড়বো সাবজেক্টের পরে ওই সাবজেক্টের ভার্ব 2 নম্বর সাবজেক্টের পরে বলুন 2 নম্বর ভার্ব তাহলে প্রোডাকশন তো সাবজেক্ট প্রোডাকশনের ভার্ব কোনটা বলেন হ্যাজ বিন ইন ভোগ কেমন যেন একটা নতুন শব্দ মনে হচ্ছে আমাদের জন্য রাইট এটা আমরা গুগল করে মিনিং জেনে নেব ভোগ ভোগ মানে হলো পপুলার কমন ফ্যাশনেবল তাহলে ভোগের মিনিংটা আমরা জেনে নিলাম নিচে পাশে লিখে রাখলাম ভোগ মানে কি বলুন তো সবাই পপুলার অথবা কি ফ্যাশনেবল ভালো তাহলে এখন একটা বাক্যটার মিনিং করতে হলে প্রোডাকশন হ্যাজ বিন ইন ভোগ অর্থ কি বলেন উৎপাদন উৎপাদন অজনপ্রিয় নাকি জনপ্রিয় বলুন উৎপাদন চলতেছে না চলতেছে চলতেছে আচ্ছা কি কি উৎপাদন উৎপাদনের পরে অফ দিয়ে পোস্ট মডিফাই করছে একটা উদাহরণের নাম কি বলুন একটা প্রোডাক্টের নাম কি টমেটোস টমেটো এন্ড আদার প্রোডিউস টমেটোর সাথেই কিন্তু আদার প্রোডিউস কথাটা লেখা তাই না তাহলে এখন এই প্রোডিউসের মানে কি আমার স্টুডেন্টরা প্রায় সময় ভুল করে প্রোডিউসের মিনিংটা বুঝতে আমি আপনাকে প্রোডিউসের মিনিংটা বলে দিচ্ছি ওয়েল প্রোডিউস মানে হচ্ছে এগ্রিকালচারাল অর আদার ন্যাচারাল প্রোডাক্টস তারপরে কি বলুন তো কালেকটিভলি একটা ওয়ার্ডের তো ভিন্ন ভিন্ন মিনিং থাকে এই কনটেক্সটে টমেটোর সাথে কোনটা যায় বলেন ফসল 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 টমেটোস এন্ড আদার পরেরটা কি বলুন তো প্রোডিউস তাহলে টমেটো এবং অন্যান্য ফসল এর প্রোডাকশনটা চলছে না নাকি চলছে বলুন চলছে আচ্ছা বেশ কয়েকদিন ধরে চলছে তাহলে উদাহরণটা আগে দেওয়া আছে আর সাম ক্রপস এর পরিবর্তে কোনটা দেওয়া আছে বলুন আদার প্রোডিউস ওটা প্রশ্নে ওই কথাটা আগে বলছে খেয়াল করেন ওকে সাম ফুড প্ল্যান্টস ওটা আগে বলছে ইনক্লুডিং মানে উদাহরণ কার উদাহরণ উত্তরটা কি আমাদের সবার বলুন ওকে টমেটোস উত্তর আমাদের হয়ে গেল টমেটোস হচ্ছে অ্যান্সার রাইট দ্যাটস রিয়েলি কুল সো আমাদের উত্তরটা পেরে গেলাম উত্তর হলো টমেটোস hothouse production of tomatoes and other produce has been in vogue for some time hothouse production of products such as কি দেওয়া যেত বলুন তো tomatoes has been in vogue for some time such as না বলে প্রশ্নে কোন শব্দটা ইউজ করছে বলুন including tomatoes has been in vogue for some time তাহলে প্রশ্নটার মিনিং করি some food plants এটা হলো সাবজেক্ট এর ভার্ব খুঁজে বের করেন are grown indoors অর্থ করেন সাম ফুড প্ল্যান্টস আর গ্রোন ইনডোরস অর্থ কি বলেন কিছু কিছু ফসল ভিতরে তৈরি হয় ঘরের মধ্যে তৈরি হয় উদাহরণস্বরূপ কার কথা বলা ছিল আমাদের উত্তর কি টমেটোস তাহলে আমি কি লিখবো শুধু টমেটোস আর টমেটোস আমি কোথায় গিয়ে লিখবো দ্যাটস অ্যানাদার কোশ্চেন আপনাকে লেখার জন্য একটা ওএমআর শিট দেবে আইএলটিএস এক্সাম হলে 141 একটা ওএমআর শিট দিয়ে তারা দুইটা কাজ করবে এক পেজে আপনাকে লিখতে দেবে হচ্ছে লিসনিং এই পেজটাতে থাকে লিসনিং আর ঠিক অপর পেজেই থাকবে রিডিং আমাদের 1 নম্বর প্রশ্ন আমরা কি লিখবো বলেন তো টমেটোস টমেটোসটা ছোট হাতের লিখলেও হবে আবার স্মল বড় হাতে লিখলেও হবে আমাদেরকে ইনস্ট্রাকশনে বলা আছে ওয়ার্ডস গুলো কোত্থেকে নেব আমরা
প্যাসেজে টমেটোস বড় হাতের না ছোট হাতে দেওয়া আছে বলেন তো ওকে? ছোট হাতে, তো ছোট হাতে লিখলেও হবে। সো ইটস অ্যাকসেপ্টেবল। বড় হাত ছোট হাত কোনো ম্যাটার করে না, শুধু ম্যাটার করে স্পেলিং। সবাই বলেন তো কি ম্যাটার করে? স্পেলিং ম্যাটার করে। আচ্ছা, এটা আমরা প্রমাণ করে দিয়েছি বিভিন্ন অথেন্টিক সোর্স থেকে। স্পেলিংটা হচ্ছে ইম্পর্টেন্ট। ছোট হাত বড় হাত একটা হলেই হবে। আচ্ছা, আমরা এখন পরের প্রশ্নটাতে চলে যাব। একটা প্রশ্ন শেষ আমাদের, সেকেন্ড কোশ্চেনে চলে যাব। ওটা পেন্সিল দিয়ে লিখতে হবে আবার। 2 নম্বর, ভার্টিক্যাল ফার্মস উড বি লোকেটেড ইন, মিনিং there would be less need to take them long distances to customers। ভালো কথা। এখন এই বাক্যটা আমি ভালো করে পড়ব। প্রথমত, ভার্টিক্যাল ফার্মস উড বি লোকেটেড ইন, মিনিং there would be less need to take them long distances to customers। এখানে বাক্য কয়টা আছে? আমি যখন স্টুডেন্টকে জিজ্ঞাসা করি অনেকে এটা সঠিক তথ্য দিতে পারে। এই হচ্ছে প্রডিউস। Vertical farms would be located in dash, meaning that there would be less need to take them long distances to customers। বলুন তো বাক্য কয়টা আছে এখানে? দুইটা। আমার অনলাইন ভার্সনে কি বলে? আমি দেখি অনলাইন ভার্সনকে একবার জিজ্ঞাসা করি। বলেন কয়টা বাক্য আছে এখানে? দুইটা স্যার, দুইটা। দুইটা বাক্য আছে। দ্যাটস রিয়েলি কুল, ভেরি গুড, ভেরি গুড। ওকে, এখন প্রথম বাক্যের সাবজেক্ট হচ্ছে ভার্টিক্যাল ফার্মস। পুরো বাক্যের ভার্ব কোনটা বলেন তো? উড বি লোকেটেড। এখন উড বি কথাটা কেন আছে? কারণ এই ভার্টিক্যাল ফার্মস কি এখনো আছে বলেন তো? এটা কি ব্যাপক আকারে এখন আছে? নাই, এটা ভবিষ্যতে হবে। এজন্য সফটনেস, সফট বাক্য এই ধরনের জন্য এখনো তো এগুলো বিদ্যমান না, রাইট? ওকে, এগুলো হতে পারে সামনে। এজন্য আমরা কোন শব্দটা ইউজ করছে বা প্যাসেজে কোন ওয়ার্ডটা ইউজ করছে বলেন? উড বি। ফিউচার মিনিংটা এটা। এই ভার্টিক্যাল ফার্মস গুলো উড বি লোকেটেড। লোকেটেড মানে বলুন তো অবস্থিত হওয়া, রাইট? ভালো কথা, এটা প্যাসিভে আছে। উড বি লোকেটেড ইন। এখন আইএলসে ইন যদি থাকে, ইন তো আমরা জানি একটা প্রিপোজিশন। ইন কি বলুন তো? এরপরে আইএলস এর বেশিরভাগ উত্তর হয় নাউন। বেশিরভাগ সময় উত্তর কি হয় বলুন তো? নাউন। আমরা দেখেছি যে এরপরে নাউন হয়। এখন কথা হচ্ছে অন্য কিছুও কিন্তু আবার আসতে পারে, আইএনজিও আসতে পারে। হুম, কোনো ভার্বের সাথে আইএনজি আকারও আসতে পারে, আসতে পারে। সো উইল হ্যাভ টু বি ভেরি ওপেন। কিন্তু জেনারেলি আইএলস এর উত্তরে গ্যাপ ফিলিং এ 80 to 90% হচ্ছে নাউন। প্রিপোজিশনের পরে কি হয় সবাই বলুন তো? আর গ্যাপ ফিলিং মানেই নাউন। খুব রেয়ার কেসে অ্যাডজেক্টিভ হয়, কিছু কিছু জায়গায় অ্যাডভার্ব হয়, দু এক জায়গায় ভার্বও হয়। কিন্তু আমরা অ্যাকচুয়ালি ইনের পরে কি খুঁজতে যাবো? চিন্তা করব আমার এখানে এটা কি হতে পারে বলুন? নাউন। কারণ যেমন আমরা যদি বলি পার্লামেন্ট কোথায় অবস্থিত? চিটাগং এ নাকি ঢাকায়? তাহলে বলুন তো ন্যাশনাল পার্লামেন্ট ইজ লোকেটেড ইন কোন জায়গায় বলুন তো? ঢাকা। ঢাকাটা প্লেসের নাম। ঠিক একইভাবে ভার্টিক্যাল ফার্মস উড বি লোকেটেড ইন, যদি আমরা বলি জাপানে অবস্থিত হবে, ইংলিশ কি? ভার্টিক্যাল ফার্মস উড বি লোকেটেড ইন জাপান। তাহলে আমরা এখানে লোকেটেড এর সিনোনিম খুঁজে বের করব। সাইমনের মতো স্ট্র্যাটেজিক হব। সাইমন বলতেছেন আমাদেরকে এই যে আন্ডারলাইন কিওয়ার্ডস, কিওয়ার্ড গুলোকে আন্ডারলাইন করব। অথবা আমরা লিজের মতো স্ট্র্যাটেজিক হব। সে বলতেছে সার্কেল দা কিওয়ার্ডস, কিওয়ার্ড গুলোকে কি করব আমরা এখন? সার্কেল করব। আর এই প্রশ্নগুলো কি মেনটেন করে সবাই বলুন তো? কামস ইন আ সিকোয়েন্সিয়াল অর্ডার সাধারণত। তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর আমরা যেখানে পড়েছি, এখন কি তার উপর থেকে আবার পড়বো না নিচ থেকে পড়বো বলেন? ওকে, নিচ থেকে পড়বো। তাহলে আমাদের খুঁজে বের করতে হবে কি? ভার্টিক্যাল ফার্ম শুড বি লোকেটেড ইন সামথিং। ভার্টিক্যাল ফার্মস কোন একটা জায়গাতে অবস্থিত হবে। আর একটা প্রিপোজিশন আছে, প্রিপোজিশন কোনটা বলেন? ইন। ইনের পরে কি হয় সাধারণত? নাউন। সাধারণত বলেছি কিন্তু আমি, হ্যাঁ, ওয়ার্ড গুলো খুবই ইম্পর্টেন্ট। গ্রামারের সেন্স আমাকে হেল্প করবে, কতটুকু হেল্প করবে? আলটিমেটলি হেল্প করবে ইংলিশের সেন্স। কোনটা সেন্স বলুন তো? গ্রামারের নলেজ আমাকে ইংলিশ বুঝতে সাহায্য করবে। সো আমার আলটিমেট টার্গেট হচ্ছে ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং বাড়ানো। দেখি আমরা যতটুকু পড়েছি, এরপরে আমরা কোথায় লোকেশন হয় সেটা আমরা খুঁজবো। আমাদের উত্তর যেন কোনটা ছিল বলুন তো সবাই? টমেটোস। তাহলে আমরা এইখানে সবাই বইয়ে দাগ দিবেন, এটা 1 নম্বর প্রশ্নের উত্তর। কারণ হচ্ছে আপনি নিশ্চয়ই চাইবেন না আবার এই জিনিসগুলো রিপিটেড করে পড়তে। কারণ সময় একটা, টাইম ইজ এ বিগ ফ্যাক্টর ইন দি এক্সাম হল। আর অন্য প্রশ্নের উত্তর অন্যান্য অন্যান্য টাইপের কোশ্চেনও তো আছে, রাইট? ওকে, আইএলটিএস এ অন্য টাইপের কোশ্চেনও হয়। সো এজন্য আপনি মেমোরি থেকে যাতে কোনো উত্তর পেয়ে যান, আপনি চিন্তা করবেন আমি তো এই প্রশ্নটা পড়ছি কিন্তু পুরো প্যাসেজ আবার কোথায় খুঁজবো? এই জন্য আপনি দাগ দিয়ে ফেলবেন যেটা 1 নম্বরের উত্তর, যাতে আপনি সহজে খেয়াল করতে পারেন। Well, let's see.
What is new is the urgent need to scale up this technology to accommodate another 3 billion people. Many believe an entirely new approach to indoor farming is required, employing cutting-edge technologies. One such proposal is for the vertical farm. The concept is of multi or multi-story buildings in which food crops are grown in environmentally controlled conditions, situated, আমরা কিন্তু মনে হলো পেয়ে গেলাম, located in the heart of urban centers. They would drastically reduce the amount of transportation required to bring food to, কোনটা বলেন তো? এখানে দেওয়া আছে কনজিউমার্স, দেখেন তো প্রশ্নে কোন শব্দটা দেওয়া আছে, কনজিউমার্স এর পরিবর্তে কোনটা দেওয়া আছে, কোনটা দেওয়া বলেন ওকে। সো আমরা জানি আমাদের স্পেসিফিক চাঙ্ক অফ দ্য প্যাসেজ ভালো করে পড়তে হবে। এখন ওই লাইনটা আমরা এখন কিভাবে পড়বো, সাইমনের পরামর্শটা একটু দেখে নেই। রিড দ্যাট পার্ট অফ দ্য প্যাসেজ কেয়ারফুলি। আমরা কিওয়ার্ড গুলো পেয়েছি, কিওয়ার্ড গুলো আমরা এখানে গিয়ে আন্ডারলাইন করব। এই যে এখানে আমরা আন্ডারলাইন করব, সিচুয়েটেড আন্ডারলাইন করব, রিডিউস এটা আন্ডারলাইন করব, ট্রান্সপোর্টেশন কথাটাও হয়তো আছে, কাস্টমার্সকে আন্ডারলাইন করব। এই বাক্যটাকে এখন আমি অনেক কেয়ারফুলি পড়বো। সো আমি বাক্যটা আপনার জন্য লিখে রাখছি। Situated in the heart of urban centers. আপনি বলতে পারেন স্যার ইন আছে, আবার বলতে পারেন আরবান সেন্টার্সও আছে। সিচুয়েটেড এর জায়গায় প্রশ্নে কোন শব্দটা আছে, আমার অফলাইন ভার্সন বলুন কোনটা বলতেছে, কোনটা বলেন ওকে, লোকেটেড অবস্থিত হবে, ভালো কথা, লোকেটেড ইন, আর ওখানে বলা আছে কোনটা, সিচুয়েটেড ইন। আমি ম্যাক্সিমাম দুইটা ওয়ার্ডস ইউজ করতে পারবো আমার উত্তরের জন্য। এখন বলতে পারেন স্যার উত্তর কোনটা বলেন তো দেখি, আমার কোথাও উপস্থিত হবে, সিচুয়েটেড ইন দ্য হার্ট অফ আরবান সেন্টার্স, কোনটা উত্তর বলেন ওকে, আরবান সেন্টার্স না হার্ট, কোনটা বলেন তো কোনটা আমাদের উত্তর বলেন থেকে, আরবান সেন্টার। এখন এখন ওকে আমি আপনাকে এখন একটা মজার গল্প বলি। আপনি বলতেছেন স্যার, আপনি বলতেছেন স্যার ইন আছে, আমার কোশ্চেনও তো কি আছে, ইন আছে, ইনের পরিবর্তে আমি হার্ট বসাইলে আমার প্রবলেমটা কোথায় হচ্ছে, কারণ হার্টেই তো অবস্থিত, ইন দ্য হার্ট অফ আরবান সেন্টার্স। অ্যাগেন ইন ম্যাচ করলাম পাঠ। আপনি একটু চিন্তা করেন, আই লিভ ইন দ্য হার্ট অফ বাংলাদেশ, দ্যাট ইজ ঢাকা। আমি কই থাকি বলেন তো, ঢাকা। ওকে হ্যাঁ, সো সিম্পলি এই হার্ট আমার ইন আছে, অ্যাগেন গ্রামারের সেন্স, আমি ইন দিয়ে কনফিউজড হয়ে আমি হার্ট লিখে দেব না, আমার মিনিং কোনটা যায়, এই ভার্টিক্যাল ফার্মস গুলো কোথায় অবস্থিত হবে, হার্টে নাকি আরবান সেন্টারসে? আরবান সেন্টার, শহরের কেন্দ্রে। সো শহরে কোথায় অবস্থিত হবে বলেন ওকে, শহরে। সো বেস্ট চয়েস কোনটা আমার জন্য, ওকে নট হার্ট, কোনটা বলেন, উত্তর কোনটা বলেন তো, আরবান সেন্টার্স, শহরে অবস্থিত হবে, সিচুয়েটেড ইন দ্য হার্ট অফ আরবান সেন্টার্স। সো এই জন্য আমি বলতে চাই যে গ্রামারের সেন্স আমাকে হেল্প করবে ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে। গ্রামার ইজ নট দি আলটিমেট থিং। হোয়াট ইজ দি আলটিমেট থিং? ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং। সো আরবান সেন্টার্স। এখন এই বাক্যটা যদি আমি আপনাকে একটু ব্যাখ্যা করি, সিচুয়েটেড ইন দ্য হার্ট অফ আরবান সেন্টার্স, আমার একটু সময় লাগবে ব্যাখ্যাটা করতে। সিচুয়েটেড, এটা আপনি দেখেন ইডি দিয়ে যুক্ত করা, বাক্যের প্রথমে কি দিয়ে শুরু হয়েছে, পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হলে আপনাকে ধরে নিতে হবে যে অরিজিনাল বাক্যটা প্যাসিভ। অরিজিনাল বাক্যটা কি, প্যাসিভ, এটা একটা অতিরিক্ত তথ্য। আবার আইএনজি দিয়ে শুরু হলে ওটা ধরে নেবেন অ্যাক্টিভ। এটা ইডি দিয়ে যুক্ত করা, ইডি সিচুয়েটেড, বাক্যের প্রথমে কি আইএনজি দিয়ে শুরু না পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু বলেন? পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হলে আপনাকে কি ধরে নিতে হবে বলেন তো, প্যাসিভ। আর আইএনজি দিয়ে শুরু করলে আমি কি ধরনের বাক্য ধরে নেব, অ্যাক্টিভ। দে মানে হলো ভার্টিক্যাল ফার্মস। দেয়ার ভার্ব কোনটা বলেন তো, দেয়ার ভার্ব কোনটা, দেয়ার ভার্ব রিডিউস। রিডিউসের আগে কোন ওয়ার্ডটা আছে, মডাল ভার্বসটা আছে, উড। উড কেন আছে, এগুলো তো এখনো বাস্তবে নাই, ভবিষ্যতে কোন একটা সময় হবে, এজন্য সফটনেসের জন্য, রাইট? ওকে, হাইপোথেটিক্যাল বাক্যের জন্য, ইমাজিনারি ফিউচার, এজন্য কোন শব্দটা ইউজ করছে তারা বলুন তো, উড। শিওর হলে, সার্টেন হলে কোনটা ইউজ করতে পারেন, উইল। ওকে, বুঝাতে পারলাম আমরা? আচ্ছা, যেমন আমার পাখা থাকলে আমি উড়বো, ইংলিশ কি, আই উইল ফ্লাই না আই উড ফ্লাই, উড ফ্লাই। ইফ আই, আমি যদি পাখি হইতাম আমি উড়বো, তখন ইংলিশ কি বলুন, ইফ আই ওয়্যার আ বার্ড, তারপরে কি বলি আমরা, আই উড ফ্লাই।
আচ্ছা, ওই would কে আমরা সফটনেস, ইমাজিনারি ফিউচার এই জন্য আমরা ইউজ করি। they would drastically reduce the amount of transportation। আমাদের উত্তর কিন্তু হয়ে গেছে। আমি অনেক কিছু বোঝাতে পারি বাক্যটার, কিন্তু আমি সময়টা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। ভার্টিক্যাল ফার্মস would be located in, কোথায় অবস্থিত হবে সবাই বলেন, উত্তর কোনটা বলেন, আরবান সেন্টার্স। ওকে, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হবে। এখন আপনি আরবান সেন্টার্সকে দাগ দিয়ে লিখে রাখবেন, এটা আমার 2 নম্বর প্রশ্নের উত্তর ছিল। কারণ যাতে আমি আবার 3 নম্বর প্রশ্নের জন্য আবার এই লাইনটা পড়তে না হয়, আমি এরপর থেকে পড়বো। নেক্সট যে প্রশ্নটা সেটা আমরা পড়বো এখন। ভার্টিক্যাল ফার্মস কুড ইউজ মিথেন। অ্যাগেন যে শব্দটা আছে সেটার নাম হচ্ছে কুড। বলেন তো এই কুড দ্বারা প্রেজেন্ট বুঝায়, পাস্ট বুঝায়, ফিউচার বুঝায়, কোনটা বুঝায়? দেখি আমার অনলাইন ভার্সন কি বলে। কুড দিয়ে কি বুঝায় এখানে? এই কুড দিয়ে future, হ্যাঁ, কুড দিয়ে কি বুঝাচ্ছে বলুন তো? ফিউচার। Future. ওকে, স্যার ভালো পূর্বের কথা, কোশ্চেন ফিউচার শুনে আমার বুঝাচ্ছে। একটা কোশ্চেন আছে স্যার আগের প্রশ্নে। হ্যাঁ, আমরা সবগুলো শেষ করে আপনার এই প্রশ্নটা আপনি লিখে রাখেন, আমরা আনসার করব। ট্রাস্ট মি, আই উইল। আচ্ছা, ওকে, ভালো কথা। এখন দেখি এবার আমাদের কি কি আছে কথাগুলো। Vertical farms could use methane from plants and animals to produce, right? Okay. Eco হচ্ছিল কোথায় যেন, not sure. Okay. Vertical farms could use methane from plants and animals to produce. ভালো কথা, আমরা একটু বুঝি বাক্যটা কি বলছে। ভার্টিক্যাল ফার্মস মানে খামার, কিন্তু জমি যেটা ফসল বানানোর জমি, কিন্তু ওগুলো কোথায়? নর্মালি আমরা যেভাবে করছি না, বিল্ডিং এ। ভার্টিক্যাল ফার্মস মানে বিল্ডিং এর উপরে যে ফসল বানানো। কুড ইউজ মিথেন, আমরা বাক্যটার মিনিংটা বুঝবো। চলেন আমি বাক্যটা আপনাদের জন্য লিখে রাখছি। ভার্টিক্যাল ফার্মস কুড ইউজ মিথেন ফ্রম প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস টু প্রডিউস। ভালো কথা। আমাকে বলেন তো পুরো বাক্যের সাবজেক্ট কোনটা, বাক্যের ভার্ব কোনটা বলেন তো? ইউজ। আচ্ছা, আমি ব্যবহার করতে পারি ভবিষ্যতে, ইংলিশ কি বলুন? আই কুড ইউজ। ভার্টিক্যাল ফার্মস ইউজ করবে হয়তো, ইংলিশ কি বলুন তো? ভার্টিক্যাল ফার্মস কুড ইউজ। কি ইউজ করবে তারা? কোনটা ইউজ করবে বলেন? মিথেন। মিথেন মানে কিন্তু এক ধরনের গ্যাস, গ্যাস জাতীয় জিনিস, তাই না? আচ্ছা, মিথেন সে ইউজ করবে, এর পেছনে একটা পারপাস আছে। পারপাসটা কি বলুন তো? প্রডিউস। উদ্দেশ্য কি করা বলুন? উৎপাদন করা। তাহলে ভার্টিক্যাল ফার্ম সে কোন জিনিসটা ইউজ করবে? মিথেন ইউজ করে সে কিছু একটা কি করবে বলুন তো? বানাবে। এবার আমি যেটা বলি, এখানে ভার্ব হচ্ছে ইউজ, তাই না? আবার টু প্রডিউস, টু এর পরে ভার্ব ইনফিনিটিভ আকারে ইউজ হয়েছে। প্রডিউস কে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, প্রডিউস কোন দুটো শব্দ দিয়ে বলেন তো? প্রডিউস হোয়াট, প্রডিউস হোম। কি প্রডিউস করবে? যদি উত্তর পাই, সাধারণত ওটাকে আমরা অবজেক্ট বলি। আর আইএলস এ অবজেক্ট মানে কি হয় বলুন তো সবাই? নাউন। এখানে নাউন হওয়ার সম্ভাবনা বেশি। বাট এই জ্ঞানটা আমাকে হেল্প করবে, সব থেকে বেশি হেল্প করবে আমার ইংলিশের সেন্স। এই গ্রামার আমাকে কিছুটা হেল্প করবে, প্লাস এর থেকেও ভালো হেল্প করবে কে? ইংলিশের আন্ডারস্ট্যান্ডিংটা। এবার আমরা বাক্যটা বুঝি। ভার্টিক্যাল ফার্মস, বাক্যের ভার্ব কোনটা জানো? কুড ইউজ। ভার্টিক্যাল ফার্ম ইউজ করবে, কি ইউজ করবে বলেন তো? আমাদের কিওয়ার্ড কোনটা বলেন তো? আপনাদের এখানে অনলাইন ভার্সন বলেন তো, এখানে কিওয়ার্ড কোনটা? অনলাইন ভার্সনে কি বলে দেখি, কোনটা কিওয়ার্ড? ওকে, মিথেন। মিথেন, তাহলে ইয়াস, মিথেন। ভেরি গুড আপু। এবার আমরা সাইমনের একটা পরামর্শ শুনবো। মিথেন শব্দটা ইটস এ ইউনিক নেম। ইউনিক নেম হইলে আমরা কি করব বলেন? স্কিম করব অথবা কি করব? পুরোটার পড়ার প্রয়োজন নাই, কারণ 1971 সাল পুরো প্যাসেজ পড়ে খুঁজে বের করতে হয় না, চোখে পড়ে সহজে? চোখে পড়ে। প্রপার নাউন বা কোন নেম, ঠিক আছে? কার্বন ডাই অক্সাইড পুরো প্যাসেজ খুঁজে বের করতে হয় না, সাথে সাথে কি করবে? CO2 চোখে পড়বে। তাহলে এটার জন্য আমরা কি করতে পারবো? অনলি স্কিম অর স্ক্যান ফর নেমস অর নাম্বারস। তাহলে আমরা মিথেন শব্দটা পড়ার জন্য আর এভাবে নর্মাল স্পিডে পড়ার প্রয়োজন নাই, সহজে আমি কি পাবো? মিথেন শব্দটা খুঁজে পাবো, হোপফুলি খুঁজে পাবো। আর যদি না পাই, যতটুকু পড়ছি তারপর থেকে নর্মাল স্পিডে পড়বো, কারণ মিসিং করার থেকে নর্মাল স্পিডে পড়া ভালো। আচ্ছা, এখন আমরা বাক্যের মিনিংটা বুঝবো। বাক্যের মিনিংটা হচ্ছে, ভার্টিক্যাল ফার্মস কি ব্যবহার করবে বলেন? মিথেন। মিথেন আসবে কোত্থেকে? প্ল্যান্টস অথবা কোনটা বলেন? অ্যানিমালস থেকে। যে মিথেন ব্যবহার করে ভার্টিক্যাল ফার্মস কিছুটা বানাবে, কি বানাইতে পারে? গ্যাস ব্যবহার করে কি বানাইতে পারে? ওটা আমরা ইউজ করব। কারণ প্ল্যান্টস গুলো পচে যাবে, অ্যানিমালস এর উচ্ছিষ্ট ময়লা পচবে, ওগুলো দিয়ে মিথেন আসে। ওই মিথেন দিয়ে কি বানাবে ভার্টিক্যাল ফার্মস? দেখি, হতে পারে, হতে পারে না? তাহলে আমরা এখন প্যাসেজে যাব, মিথেন খুঁজবো। চলেন আমরা খুব স্ক্যান করে মিথেন খুঁজে বের করি।
মিথেন 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 দেখেন কোথায় আছে 1000 ইয়ার্স মিথেন 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 না পারে নরমাল স্পিডে পড়বেন মিথেন খুব নরমাল মিথেন মিথেন কোথাও না কোথাও চোখে আপনার মিথেন পড়ার কথা মিথেন 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 আমি পেয়েছি মিথেন পাইছেন মিথেন ইয়াস ওকে ওকে আপনারা পাইছেন কেউ আচ্ছা, পাইছেন কি এখন দেখতেই পাচ্ছেন ওকে পাবেন ওকে মিথেন পাইছেন দেখেন জি পেয়েছি আচ্ছা ভালো কথা তাহলে এখন আমরা মিথেন মিথেন এবারই প্রথম পাইলাম যদি আরো দুইবার পাই আমরা প্রথমবারটাকে দাগ দেবো মিথেন আন্ডারলাইন করব এবার আমরা দেখবো যে আসল জায়গায় আছে কিনা although the system স্কিম করে আমরা বুঝবো যে আসল জায়গায় আছে কিনা আমরা although the system would consume energy it would return energy to the grid via methane generation from composting non-edible parts of কোনটা বলুন তো plants ভালো কথা আমার কাছে মনে হচ্ছে plants কথাটাও আছে non-edible parts of plants এই কথাটাও আছে আবার আমার কাছে সো ইয়াস আমি এই বাক্যটাকে এখন কেয়ারফুলি পড়বো কেয়ারফুলি আমরা এই অংশটুকু পড়বো রিড দ্যাট পার্ট অফ দ্য প্যাসেজ কেয়ারফুলি সো এই জন্য আমাকে পুরোটা পড়তে হয় না আ চাঙ্ক অফ দ্য প্যাসেজ চাঙ্ক অফ দ্য প্যাসেজকে কেয়ারফুলি পড়তে হবে আ চাঙ্ক অফ দ্য প্যাসেজ এই ধরনের প্রশ্নগুলো উত্তর করার জন্য আচ্ছা although the system would consume energy it would return energy to the grid via methane generation from composting non-edible parts of plants খুব ভালো কথা এখন সিস্টেম বলতে কাকে বোঝানো হইলো আমি হয়তো সিস্টেমের মানি জানি না তাহলে আগের লাইন পরের লাইন পড়বো আমরা the supporters of vertical farming তাহলে বলেন তো সিস্টেম দিয়ে কারে বোঝাইতে পারে সিস্টেম দিয়ে কাকে বোঝানো হতে পারে সিস্টেম ভার্টিক্যাল ফার্মিং বা ভার্টিক্যাল ফার্মস ভেরি গুড আমি এটাকে লিখে দিছি although the system মানে কি বলুন তো ভার্টিক্যাল ফার্মস would consume energy যদিও সে এনার্জি ইউজ করবে বলেন অলদো দিয়ে কি একই টাইপের বাক্য বোঝায় নাকি দুই রকম বাক্য বোঝায় একই বাক্যে নাকি দুই রকম মানে একই স্টাইলের বাক্য যেটা নাকি দুই রকম দুইটা বাক্য বলুন ওকে সিমিলার অর কন্ট্রাস্টিং সিমিলার অর কন্ট্রাস্টিং কোন ধরনের বাক্য আসে কন্ট্রাস্টিং বাক্য আসে কন্ট্রাস্টিং বাক্য আসে আমি আপনাদের মধ্যে থেকে একজনকে আমার রিপ্রেজেন্টেটিভ বানাই দেখি কে হাত তোলেন যে কোনো একজন কে পার্টিসিপেট করতে চান মাঝে মাঝে উত্তর দেওয়ার জন্য অনলাইন থেকে আখি আরিশা আচ্ছা আমি মাহিকে বানাচ্ছি হ্যাঁ মাহি মেবি আপনার এখানে নয়েজ নাই মিস্টার মাহি নিজেকে আনমিউট করে ফেলুন আমিনুল ইসলাম নয়েজ না থাকলে হবে নিজেকে আনমিউট করুন আপনার আশপাশ থেকে নয়েজ আসছে যাতে নয়েজ না আসে যাচ্ছে না ভাইয়া আপনাকে দেওয়া একদম নয়েজ নেই পার্টিসিপেট করতে চান কেউ হাত তোলেন তাহলে আমি আপনাকে সুযোগ দেব ওকে মিনা ওকে মিনা দ্যাটস কুল আমি তোমাকে সুযোগ দিলাম Mina Jahan, that's cool. Okay. Although the system would consume energy, it would return energy to the grid via methane generation from composting non-edible parts of plants. আচ্ছা ভালো কথা মিনা বলো তো এখানে কটা বাক্য আছে একটা লাস্টে ফুল স্টপ একটা সেই হিসাবে একটা ওকে বাক্য কয়টা বলো কয়টা বাক্য আছে বলো এখানে অলদো যুক্ত একটা বাক্য আছে আবার অলদো ছাড়া আরেকটা বাক্য আছে আচ্ছা তাহলে অলদো যুক্ত বাক্যের সাবজেক্ট হচ্ছে আমার সাথে বলুন দা সিস্টেম সিস্টেমের নিচে দাগ দিন সিস্টেম সিস্টেম মানে ভার্টিক্যাল ফার্ম পুরো বাক্যের ভার্ব খুঁজে বের করেন কনজিউম উড কনজিউম ভালো কথা তাহলে ভার্টিক্যাল ফার্ম কোন জিনিস ব্যবহার করবে ইউজ বলেন কোনটা ইউজ করবে বলুন এনার্জি ইউজ করবে ভার্টিক্যাল ফার্ম এনার্জি ইউজ করবে যদিও এনার্জি ইউজ করবে अगेन আরো কিছু ব্যাপার আছে
দেখি আর কি হয়। আচ্ছা, ইট ইট মানে বলুন আবারও ভার্টিক্যাল, ইট মানে কি বলেন? দ্য সিস্টেম, দ্য সিস্টেম, দ্য সিস্টেম, দ্য সিস্টেম, দ্য সিস্টেম, দ্য সিস্টেম। ইট মানে সিস্টেম, সিস্টেমটা এনার্জি ইউজ করবে, ওর এনার্জি লাগবে, কিন্তু কিন্তু মানে কমা, যদিও ওর এনার্জি লাগবে, ইট উড রিটার্ন এনার্জি। বাকির ভার্ব কোনটা বলেন? উড রিটার্ন। ও আবার কি Return. করবে? এনার্জি কি করবে? আবার ফিরেও দেবে। গাছ অক্সিজেন অক্সিজেন ইউজও করে, আবার অক্সিজেন কি করে বলেন তো? ফিরেও দেয়। তাহলে ভার্টিক্যাল ফিরে দেবে। ফার্ম এনার্জি ইউজও করবে, আবার এনার্জি কি করবে বলেন? ফিরিয়ে দেবে। কোথায় ফিরিয়ে ফিরিয়ে দেবে? দেবে। টু দা গ্রিড। গ্রিড মানে হচ্ছে বিদ্যুতের Grid. লাইনে। আচ্ছা, কেমনে ফিরিয়ে দেবে? মিথেন জেনারেশন। জেনারেশন মানে পোড়ানো। জেনারেশন মানে কি বলুন তো? গ্যাস পোড়ায়া। পুরানো। গ্যাস পুড়ায়া ও কি বানাবে? গ্যাস পুড়ায়া বিদ্যুতের লাইনে কি তৈরি করবে বলুন ওকে? ফিরিয়ে দেবে কি আগে বলেন? কি ফিরিয়ে দেবে? এনার্জি। তাহলে Energy. ভার্টিক্যাল ফার্ম কি Energy. তৈরি করবে? কি তৈরি করবে? এনার্জি। Energy. আবার বোঝাই, ওকে? আচ্ছা, মিথেন মিথেন পোড়াবে। মিথেন আসবে কোত্থেকে? কম্পোস্ট মানে পচে গিয়ে। Composite. কম্পোস্ট মানে কি? পচে গিয়ে। কি পচবে বলুন? Possible. নন এডেবল। আচ্ছা, আমি Non-edible plant. আমি আগে ভুল করে পড়তাম ইটেবল, বুঝছেন? ওকে, কিন্তু শুদ্ধ উচ্চারণটা কি বলুন? এডেবল। এডেবল, এডেবল মানে Edible. খাবার যোগ্য, খাদ্যযোগ্য। আমার এটা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট আমাকে এটা সমাধান করে দিয়েছিল। আমার জীবনের 5 বছরই কাটছে শুধু ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট পড়ায়া, ও লেভেল এবং এ লেভেলস। ওকে, সো এডেবল উচ্চারণটা কি বলুন তো? এডেবল। আর অখাদ্যযোগ্য ইংলিশ কি Edible. বলুন? নন এডেবল। নন এডেবল পার্টস অফ কোনটা বলুন? প্ল্যান্টস। ওকে, ভালো Plants. কথা। প্ল্যান্টস, তাহলে প্ল্যান্টস থেকে আসবে কেমন? খাদ্যযোগ্য অংশ নাকি অখাদ্যযোগ্য অংশ? তাই না? ওকে, অখাদ্যযোগ্য অংশ। টমেটোটা খান, বাকিটা তো আর খান না, বুঝছেন? ওকে, বাকিটা পচবে। পচে গিয়ে যে মিথেন আসবে, ওই মিথেন পোড়ায়া দিয়ে ও কি বানাবে? ভার্টিক্যাল ফার্ম তৈরি করবে কি বলুন? এনার্জি। তাহলে Energy. পুরো বাক্যের মিনিংটা কি? ভার্টিক্যাল ফার্ম এনার্জি ইউজও করবে, আবার ও মিথেন ইউজ করে এনার্জি কি করবে বলেন? প্রডিউসও করবে। Back করে দেবো। তাহলে ভার্টিক্যাল ফার্ম কি তৈরি করবে? হোয়াট উইল ইট প্রডিউস? Energy. And hopefully we got the answer to the question. আমরা আশা করি উত্তরটা পেয়ে গিয়েছি। এনার্জি। ওকে, cool. So আমরা আমাদের প্রশ্নটা আরো যদি ব্যাখ্যা করি, ভার্টিক্যাল ফার্মস কুড কনজিউম এনার্জি, ও এনার্জি ইউজ করবে, ইট উড রিটার্ন এনার্জি, রাইট? ওকে, ভার্টিক্যাল ফার্মস উড রিটার্ন এনার্জি। ভার্টিক্যাল ফার্মস কি ফিরিয়ে দেবে বলেন? এনার্জি ফিরিয়ে দেবে। কোনো কিছু ফিরিয়ে দিতে হলে তো ওটাকে কি করতে হয়? তৈরি করতে হয়। To the grid via methane generation from composting non-edible parts of plants. Vertical farms will produce, what will it produce? বলেন, from non-edible parts of plants. আমরা আমাদের উত্তর পেয়ে গেলাম, রাইট? ওকে, আমাদের উত্তরটা কোনটা? To produce, produce কোনটা? What will it produce? বলুন, এনার্জি। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। The consumption of dash would be cut because agricultural vehicles would be unnecessary. আরো 2-3 বার পড়ব আমরা বাক্যটাকে। এখানে আমরা সাইমনের মতে নিশ্চয়ই কোনো না কোনো ওয়ার্ড আমাদের কিওয়ার্ড। বলেন তো এখানে কিওয়ার্ড কোনটা? The consumption would be cut because agricultural vehicles would be unnecessary. agricultural vehicles একদল বললো, দেখি আমার অনলাইন ভার্সনে কি বলে, জিজ্ঞাসা করি অনলাইন ভার্সন থেকে। বলেন কোনটা আমাদের এখানে কিওয়ার্ড হতে পারে বা কিওয়ার্ডস Consumption. So Agricultural agricultural vehicles consumption. Agricultural vehicles. Okay, no problem. সাপোর্টিং কিওয়ার্ড হচ্ছে আমাদের কনজাম্পশন। ভেরি গুড। সো আমরা এখন বাক্যটাকে পড়বো আমরা। আচ্ছা, বাক্যটাকে আমি লিখে নিছি। দ্য কনজাম্পশন অফ সামথিং উড বি কাট বিকজ এগ্রিকালচারাল ভেহিকলস উড বি আননেসেসারি। আমাকে বলেন তো এখানে কয়টা বাক্য আছে? কোনটা বাক্য বলুন তো? ওকে, চেষ্টা করেন তো। একটা না দুইটা? আচ্ছা, একটা, লাস্টে ফুল স্টপ একটা, সেই দিক দিয়ে একটা, কিন্তু বাক্যের মাঝখানে ছোট ছোট দুটো বাক্য আছে। ছোট ছোট বাক্য দুটো কি কি? ইয়াস, ওকে, বাক্য আছে দুইটা। প্রথম সাবজেক্ট কোনটা বলেন? ওকে, কনজাম্পশন। কনজাম্পশনের সিনোনিম বলেন ইউজ। কনজাম্পশনের সিনোনিম কি বলুন তো? প্রশ্নের প্রথমে কনজাম্পশন আছে, কিন্তু প্যাসেজে কনজাম্পশন শব্দটা কই থাকতে পারে বলেন? একদম লাস্টে, ওই লাইনের কোথায় থাকতে পারে? শেষে, কারণ এটা প্যারাফ্রেজিং, এটা খুব কমন টেকনিক। এবার আমরা একটা গ্রামার শিখলাম। অফ কোনটা বলেন? অফ কোন পার্ট অফ স্পিচ বলেন? প্রিপজিশনের পরে সাধারণত আইএলটিএস এ কি হয় বলেন? নাউন হয়। আইএনজিও হতে পারে, আবার নাউন হিসেবেও বসতে পারে, বাট এই ছোট গ্রামারের নলেজ আমাকে কিছুটা হেল্প করবে। আচ্ছা,
এখন মিনিং করতে হলে কি করব বলেন? সাবজেক্ট ভার পাশাপাশি রেখে পড়বো। সবাই মুখস্থ। মিনিং করতে হলে কি করব? সাবজেক্ট আর ভার পাশাপাশি রেখে পড়বো। মিনিং করতে হলে বলেন তো কি করব? সাবজেক্ট আর ভার পাশাপাশি রেখে পড়বো। এবার আমরা সাবজেক্ট কোনটা বলেন সবাই? কনজাম্পশন। বাক্যের ভার্ব কোনটা? উড বি, কাট। কনজাম্পশন উড বি, কাট। কনজাম্পশনের পাশে লিখে রাখেন ব্যবহার, ইউজ, ইউটিলাইজেশন। ব্যবহার বেড়ে যাবে না ব্যবহার কমে যাবে? উড বি কাট কমবে না বাড়বে না কমবে? বাড়বে না কমবে বলেন? বাড়বে না কমবে? উত্তর কোনটা বলেন? কমবে। তাহলে ব্যবহার কমে যাবে। কনজাম্পশন অফ, কিসের ব্যবহার কমে যাবে? যদি বলি চিনির ব্যবহার কমে যাবে, ইংলিশ করেন তো। দ্য কনজাম্পশন অফ সুগার উড বি কাট। যদি বলি তেলের ব্যবহার কমে যাবে, ইংলিশ বলেন তো। দ্য কনজাম্পশন অফ অয়েল উড বি কাট। তাহলে ইলেকট্রিসিটির ব্যবহার কমে যাবে, ইংলিশ করেন। দ্য কনজাম্পশন অফ ইলেকট্রিসিটি উড বি কাট। ভালো কথা। ইলেকট্রিসিটি কম লাগবে। পানির ব্যবহার কমে যাবে, সেম ইংলিশ। দ্য কনজাম্পশন অফ ওয়াটার উড বি কাট। এবার কারণ হিসেবে উল্লেখ করা আছে বিকজ agricultural vehicles আমাদের কিওয়ার্ড, সাবজেক্ট নাম্বার 2। পুরো বাক্যের ভার্ব খুঁজে বের করেন। বলেন উড বি আননেসেসারি। এগ্রিকালচারাল ভেহিকলস এর একটা উদাহরণ বলেন তো। ট্রাক্টরস। আর কি কি বলেন তো? সেচ দেওয়ার যে বিভিন্ন রকম যন্ত্রপাতি, এগুলো এগ্রিকালচারাল ভেহিকলস। উড বি নেসেসারি আর আননেসেসারি বলেন। ওকে, আননেসেসারি। তাহলে এগ্রিকালচারাল ভেহিকলস লাগবে? বিল্ডিং এর ভিতরে যদি ফসল তৈরি করি আমরা, বিশাল বড় বড় ট্রাক্টর লাগবে? লাগবে না। ওকে, তাহলে এগ্রিকালচারাল ভেহিকলস উড বি নেসেসারি আর আননেসেসারি বলুন সবাই। যদি এগ্রিকালচারাল ভেহিকলস না লাগে তাহলে কোনো একটা জিনিসের ব্যবহার কমে যাবে। কিসের ব্যবহার কমে যাবে? দ্যাটস হোয়াট উই আর গোইং টু ফাইন্ড আউট। কথা হচ্ছে, এবার কাঠের নিচে দাগ দেন। সে এখানে বলছে কাঠ, প্যাসেজে কি আমরা কাঠ না পেয়ে কি পেতে পারি? কাঠের সিনোনিম। আমরা কনজাম্পশনের জায়গায় কি পেতে পারি? অন্য কোনো ওয়ার্ড। কিন্তু আমরা খুঁজবো কি বলুন? নাউন খুঁজবো। নাউন হওয়ার সম্ভাবনা বেশি, বিকজ এগ্রিকালচারাল ভেহিকলস উড বি আননেসেসারি। এবার আমরা পড়ি, চলুন। যতটুকু পড়েছি তারপরে পড়বো আমরা। It would also drastically reduce fossil fuel use by cutting out the need for tractors, plows and shipping. আমার কাছে মনে হচ্ছে আমি ওই যে এগ্রিকালচারাল ভেহিকলস এর সিনোনিম পেয়ে গেছি। কোনটা বলুন তো? ট্রাক্টরস, প্লাউস এন্ড শিপিং। আমার কাছে এটা মনে হচ্ছে। দেখি এখানে আমাদের দুজন হাত তুলছেন। আফরিন, আপনাকে আমি আনমিউট করার সুযোগ দিলাম, আনমিউট করেন। আশেপাশে নয়েজ না থাকলে চলবে আপু। ওকে, বলেন আপু, এগ্রিকালচারাল ভেহিকলস এর সিনোনিম কোনটা? এখানে পরিবর্তে কোন কথা লাগবে, কোন কথাগুলো লেখা আছে? এই যে আউট দ্য নিড ফর ট্রাক্টর, প্লাগস এন্ড শিপিং। প্লাউস আর কোনটা বলেন? ওকে, শিপিং। এন্ড শিপিং। শিপিং। ট্রাক্টরস মানে তো আমি জানি এটাকে। ট্রাক্টরস কোনগুলা? ওই যে ব্রুটাল ফোর্স। ওকে, ট্রাক্টরস। আমি এর আগে মেবি ছবি দিয়েছিলাম, এখন দিচ্ছি না, নাই। ইটস ওকে, নো প্রবলেম। চল, এগ্রিকালচারাল ভেহিকলস এর পরিবর্তে ট্রাক্টরস, প্লাউস এই শব্দগুলো দেওয়া আছে। তাহলে আমরা এই অংশটুকু লিখবো এবার। আচ্ছা, তাহলে চলেন আমরা এই অংশটুকু পড়ি। যে অংশটুকু দেওয়া ছিল ওই অংশটুকু কেয়ারফুলি পড়বো আমরা। It would also dramatically reduce fossil fuel use by cutting out the need for tractors, plows আর কোনটা বলুন তো? শিপিং। ব্যাস, এবার আমরা পড়ি ভালোভাবে। It would also dramatically reduce fossil fuel use. আচ্ছা বলেন তো, সুগার ইউজকে ঘুরায় কি বলা যায়? বলেন, ইউজ অফ সুগার। সুগার কনজাম্পশনকে ঘুরায় কি বলা যায় বলেন তো? কনজাম্পশন অফ সুগার। ঠিক আছে, অয়েল ইউজকে ঘুরায় কি বলা যায়? বলেন, দা ইউজ অফ অয়েল। অয়েল কনজাম্পশনকে ঘুরায় কি বলা যায়? বলেন, ফুয়েল ইউজকে ঘুরায় কি বলা যায়? বলেন, ইউজ অফ ফুয়েল। আচ্ছা, ফসিল ফুয়েল ইউজকে ঘুরায় কি বলা যায়? বলেন, দা ইউজ অফ ফসিল ফুয়েল। ভালো কথা। ওকে, ইউজ কথাটা কোথায় আছে? বাক্যের প্রথমে না শেষে? প্রশ্নে কোথায় আছে ইউজের সিনোনিমটা? প্রথমে দেওয়া আছে। এটাকে কি বলে বলেন? প্যারাফ্রেজিং এ বাক্যের স্ট্রাকচারটা কি করে দিচ্ছে তারা? পুরা চেঞ্জ করে দিচ্ছে। ওকে, পুরা রিভার্স করে দিল। ভালো কথা। It would also dramatically reduce fossil fuel use. It মানে ভার্টিক্যাল ফার্ম। এটা আমাদের সাবজেক্ট। পুরো বাক্যের ভার্ব খুঁজে বের করেন। উড তো
ফিউচার সেন্সের জন্য বসছে। বাক্যের ভাব কোনটা বলেন তো? বাক্যের ভাব কোনটা বলেন? রিডিউস। আচ্ছা বলেন তো এই বাক্যটা প্যাসিভ না অ্যাক্টিভ? ইট উড রিডিউস, ইট উড রিডিউস। কোথাও অ্যামিজ আর ওয়াজ আর বিন বিং নাই, ভার্বের পাস্ট পার্টিসিপলও নাই, তাহলে কি বলুন এটা বাক্যটা? বলেন এটা অ্যাক্টিভ। বাক্যটা কি? অ্যাক্টিভ। এবার প্রশ্নটাতে যান, প্রশ্নটায় কি দেওয়া আছে? ওয়েল দ্য কনজাম্পশন উড বি কাট, টু বি ভার্ব আছে আর কাটের পাস্ট পার্টিসিপল কি বলুন? কাট কাট কাট। বলে বলেন প্রশ্নটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। আর প্যাসেজে কি দেওয়া আমাদের? প্যাসেজে কি দেওয়া বলেন? অ্যাক্টিভ। এটা প্যারাফ্রেজিং এর একদম প্রথম নিয়ম। দ্য কনজাম্পশন অফ ড্যাশ উড বি কাট। উড বি কাট এটা প্যাসিভ, বি কাট প্যাসিভ অর্থে ইউজ করা হয়। বি কাট কনজাম্পশন মানে হলো ব্যবহার, কনজাম্পশন মানে ইউজ, বাক্যের সাবজেক্ট। উড বি কাট, ভালো কথা। এবার আমরা বাক্যটাকে বোঝার চেষ্টা করি। ইট উড অলসো ড্রামাটিকলি রিডিউস ভার্টিক্যাল ফার্ম, বাড়িয়ে দেবে না কমিয়ে দেবে বলুন? রিডিউসের পরিবর্তে কোশ্চেনে কোন ওয়ার্ডটা দেওয়া আছে বলেন? কাট। কাটবে। কোনটার ব্যবহার বলেন? ফসিল ফুয়েল। ইউজ। আমি লিখতে পারবো দুইটা ওয়ার্ড, ইউজের পরিবর্তে কোন শব্দটা দেওয়া আছে বলেন? কনজাম্পশন। আমার উত্তর কোনটা বলেন? ফসিল ফুয়েল। ফসিল ফুয়েল। দ্যাটস রিয়েলি গুড। তাহলে কোন জিনিসের ব্যবহার কমে যাবে? ফসিল ফুয়েল। ডান। ইটস রিয়েলি গুড। And you answered it correctly. আমাদের উত্তর হয়ে গেল the consumption of fossil fuel would be cut. ফসিল ফুয়েলের ব্যবহারটা কমে যাবে। নেক্সট বাক্যটা, নেক্সট প্রশ্নটা আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন দেওয়া আছে the fact that vertical farms would need dash light is a, কি বলুন তো? disadvantage. আচ্ছা এখন এখানে বাক্যটাতে অনেকেই যে ভুলটা করে সেটা হচ্ছে এখানে কটা বাক্য আছে বুঝতে, একদম প্রথমে বুঝতে অনেকের ভুল হয়। সেকেন্ড, বাক্যের প্রথম সাবজেক্ট কোনটা, প্রথম ভার্ব কোনটা, এটাও বুঝতে ভুল হয়। বলেন তো নাম্বার 1 সাবজেক্ট কোনটা? হ্যাঁ, পিছন থেকে একজন পারসন, দেখি আপনাদের মতে। ওকে, পুরো বাক্যের সাবজেক্ট বলেন। পুরো বাক্যের সাবজেক্ট হচ্ছে ফ্যাক্ট। পুরো বাক্যের ভার্ব কোনটা বলেন তো কেউ একজন? পুরো বাক্যের ভার্ব দেখি অনলাইন ভার্সনে যে কোনো একজনকে সহজে সুযোগ দেই, বলেন। ওকে, কোনটা বলেন? ভার্ব কোনটা? is সবাই পারছেন, দ্যাটস রিয়েলি কুল। দ্য ফ্যাক্ট ইজ আ ডিসঅ্যাডভান্টেজ। ব্যাপারটা একটা অসুবিধা, ইংলিশ করেন। দ্য ফ্যাক্ট ইজ আ ডিসঅ্যাডভান্টেজ। ব্যাপারটা একটা সুবিধা, ইংলিশ করেন তো। দ্য ফ্যাক্ট ইজ অ্যান অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ। ব্যাপারটা একটা অসুবিধা, ইংলিশ কি? দ্য ফ্যাক্ট ইজ আ ডিসঅ্যাডভান্টেজ। দ্য ফ্যাক্ট ইজ আ ডিসঅ্যাডভান্টেজ। ব্যাপারটা একটা অসুবিধা। এখন এই ব্যাপারটা কোনটা তা ব্যাখ্যা দেওয়া আছে। ব্যাপারটা হচ্ছে ভার্টিক্যাল ফার্মস, সাবজেক্ট নাম্বার 2। পুরো বাক্যের ভার্ব খুঁজে বের করেন। উড নিড, ভার্টিক্যাল ফার্মসে আমার লাগবে, ইংলিশ হলো আই উড নিড। ভার্টিক্যাল ফার্মসের লাগবে, ইংলিশ করেন ভার্টিক্যাল ফার্মস উড নিড। নিডকে প্রশ্ন করি কি লাগবে, উত্তর পেয়ে যাবেন একটা। কি লাগবে বলেন? নিড হোয়াট? হোম। কি লাগবে বলেন? লাইট। লাইট হচ্ছে নাউন। নাউনকে নিয়ে যদি কেউ কথা বলে তার নাম কি বলেন? অ্যাডজেক্টিভ। তার নাম কি বলুন তো? এখানে আমার কি হওয়ার সম্ভাবনা বেশি? একটা অ্যাডজেক্টিভ। এই গ্রামারের নলেজটা আমাকে একটু হেল্প করবে, অ্যাডজেক্টিভ হওয়ার সম্ভাবনা বেশি, রাইট? ওকে, লাইট। কেমন লাইট? হালকা আলো, মৃদু আলো, বুঝছেন? কি গভীর আলো, কালো রঙের আলো, বুঝছেন? ওকে, ওরকম কিছু একটা। কালো রঙের আলো কেমন ধরনের আলো? ওকে, ব্ল্যাক হোল। ওকে, আচ্ছা, the fact that vertical farms would need light is a disadvantage. এবার আপনাকে আমি একটা লিজার পেড ভিডিও থেকে একটা অংশ দেখাবো যেটা আপনাকে একটু হেল্প করবে। Hello, my name's Liz. লিজ ম্যাডাম অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসেতে অথবা অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস এসেতে যে ব্যাপারটা আমাদেরকে বলে দিয়েছেন সেটা হচ্ছে আপনি দেখবেন এখানে প্রচন্ড পরিমাণে ডিসঅ্যাডভান্টেজের পরিবর্তে অন্য একটা ওয়ার্ড ইউজ হতে পারে। এবং সেই লিস্টটা আমার কাছে খুব সুন্দরভাবে দেওয়া আছে। এই তো, বলেন ডিসঅ্যাডভান্টেজের পরিবর্তে কি ইউজ হতে পারে? বলেন আ ডিসঅ্যাডভান্টেজ। অথবা কি ইউজ হতে পারে? বলেন আ ড্রব্যাক, অথবা অ্যান অবস্টাকল, ডিফিকাল্টি, অ্যান ইস্যু, আ প্রবলেম, আ ডাউনসাইড, অথবা কি বলুন আ নেগেটিভ অ্যাসপেক্ট। এই শব্দগুলো ইউজ করতে পারে। ডিসঅ্যাডভান্টেজ তো আমরা পেয়েছি প্রশ্নে। ডিসঅ্যাডভান্টেজ কোথায় পেয়েছি বলুন সবাই? কোশ্চেনে পেয়েছি ডিসঅ্যাডভান্টেজ, কিন্তু আমরা প্যাসেজে গিয়ে কি পেতে পারি? ডিসঅ্যাডভান্টেজের সিনোনিম। আর সিনোনিম হিসেবে কোন ওয়ার্ডগুলো পেতে পারি? আ ড্রব্যাক,
কোনটা বলুন? ওকে, an obstacle অথবা কি বলুন? difficulty, issue অথবা কি প্রবলেম। তবে আমার ওই যে অবস্টাকল বা ডিফিকাল্টি এগুলো হয়তো স্পিকিং এ ভালো যায়। ম্যাডামই বলে দিয়েছেন ডিসঅ্যাডভান্টেজ, ড্রব্যাক, তারপরে ইস্যু, প্রবলেম, ডাউন সাইড অথবা কি বলুন নেগেটিভ আসপেক্ট, এই শব্দগুলো বেশি বসতে পারে। সো আমরা এই ডিসঅ্যাডভান্টেজের সিনোনিম আমরা খুঁজবো। আর আমাদের কিওয়ার্ড কোনটা প্রশ্নে বলেন? দ্য ফ্যাক্ট দ্যাট ভার্টিক্যাল ফার্মস উড নিড ড্যাশ লাইট ইজ আ ডিসঅ্যাডভান্টেজ। কোনটা বলেন? কোনটা খুঁজবো আমরা? লাইট। লাইটের সিনোনিম কিন্তু ডার্কনেস না, বুঝছেন? ওকে, সো লাইট মিন্স লাইট, এই লাইটটা আমরা পাবোই। ভার্টিক্যাল ফার্মসে এক ধরনের লাইট লাগবে, ওটা কি সুবিধা না অসুবিধা? ওই মিয়া কি দেওয়া আছে? ডিসঅ্যাডভান্টেজ মানে কি বলেন? ওকে, সুবিধা না অসুবিধা? অসুবিধা। চলেন খুঁজি আমরা। হ্যাঁ, পরের লাইনে পাবো আ মেজর ড্রব্যাক, পাইলাম কিন্তু, পেয়ে গেছি না আমরা ড্রব্যাক? মনে হচ্ছে পেয়ে যাচ্ছি, তাহলে পড়ি। Of vertical farming, however, is that plants would require, need এর synonym পেয়ে গেছি। need এর synonym কোনটা বলেন? require। কি ধরনের লাইট বলেন? আর্টিফিশিয়াল লাইট। কত সহজ, তাই না? A major drawback, okay, of vertical farming, however, is that the plants would require artificial light, তাই না? এতে কি লাগবে বলেন? artificial light লাগবে। ওকে, দেন রবিউল হাসানকে আমি দেখি উনি আনমিউট হতে চাচ্ছেন, আমি আপনাকে পারমিশন দিয়েছি। জি বলুন ভাই। ওকে, শুধু হাত তুলে রাখছেন। ওকে, জানতে হবে কিভাবে নিজেকে আনমিউট করতে হয়। জি ভাই। ওকে, আজান হচ্ছে ভাই। ওকে, আমি আপনাকে মিউট করে দিচ্ছি। হ্যাঁ, ভালো কথা। আ মেজর ড্রব্যাক, পুরো বাক্যের সাবজেক্ট আমরা খুঁজবো। আ মেজর ড্রব্যাক, ড্রব্যাক মানে হলো ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ, আ মেজর ড্রব্যাক, বাক্যের সাবজেক্ট। ড্রব্যাকের ভার্ব খুঁজে বের করেন তো। ইজ। আ মেজর ড্রব্যাক ইজ, একটা বড় রকমের অসুবিধা হলো। অসুবিধাটা কার? ভার্টিক্যাল ফার্মিং এর অসুবিধা। সো ড্রব্যাক এর পোস্ট মডিফাই হচ্ছে অফ ভার্টিক্যাল ফার্মিং। আচ্ছা, বাংলাদেশের একটা অসুবিধা ইংলিশ করুন তো। আ মেজর ড্রব্যাক অফ বাংলাদেশ। অ্যাকচুয়ালি সাবজেক্ট কোনটা? ড্রব্যাক। আর ড্রব্যাক এর পোস্ট মডিফাই করছে কি দিয়ে? ড্রব্যাকটা কার? অফ ভার্টিক্যাল ফার্মিং। আর ড্রব্যাক এর আগে প্রি মডিফাই করা আছে। ড্রব্যাকটা কেমন? ছোটখাটো ড্রব্যাক নাকি মেজর? মেজর। ওকে, এটাও কিন্তু লিজ ম্যাডামের কথার সাথে প্রচন্ড পরিমাণে যায়, বুঝছেন? ওকে, লিজ ম্যাডাম তার পরেই বলে দিয়েছে ড্রব্যাককে যদি আপনি কালারফুল করতে চান ডিসঅ্যাডভান্টেজ কে, তাহলে কোন কোন শব্দ দিয়ে ইউজ করবেন? মেজর, মাইনর, স্মল, বিগ, এই শব্দগুলো ইউজ করতে পারেন, যেখানে আমরা ছিলাম অ্যাকচুয়ালি। Problem, they express all disadvantages and পরে disadvantages. দেখেন ওকে ম্যাম কি বলছে। We can also use these words when we're writing. When we are writing, লিখলে আমরা এই শব্দগুলো ইউজ করতে পারবো। প্রথমটা কি বলুন তো? একদম প্রথমটা মাইনর, পরেরটা কি? মেজর, পরে সিরিয়াস, অবভিয়াস, সিগনিফিক্যান্ট অথবা কি দেওয়া বলেন? মেন। সো ইটস ভেরি ফান। ওকে, হ্যাঁ, গেল কিন্তু ড্রব্যাকের জায়গায় কোনটা ইউজ করছে? মেজর ড্রব্যাক। ওকে, a major drawback, একটা বড় অসুবিধা, বাক্যের ভাব কোনটা বলেন? is that, নতুন বাক্য, নতুন বাক্যে সাবজেক্ট কোনটা বলেন? the plants, plants এগুলো কি সাধারণ প্ল্যান্টস না ভার্টিক্যাল ফার্ম? ভার্টিক্যাল ফার্ম। রিকোয়ার এর সিনোনিম কোনটা বলেন? নিড, লাগবে। এটা হচ্ছে আমাদের ভার্ব, ভার্ব নাম্বার 2। কি ধরনের লাইট লাগবে বলেন? আমাদের উত্তর কোনটা বলেন? আর্টিফিশিয়াল। রাইট? ওকে, বুঝাতে পারলাম আপনাদেরকে হোপফুলি। নেক্সট প্রশ্নটাতে চলে যাব আমরা। One form of vertical farming involves planting in dash which are not fixed. আচ্ছা, এখানেও কটা বাক্য? একটা বাক্য না দুটা বাক্য বলেন তো? One form of vertical farming involves planting in dash which are not, কি দেওয়া আছে বলুন তো? Fixed. One form of vertical farming involves planting in dash which are not fixed. In something, ওই something নিয়ে একটা কথা বলা আছে, which are not fixed। এখানে which are not, not আছে না? not আছে, কিন্তু আমরা not থাকলে আমরা যে প্যাসেজে not পাবো তা তো না। ওকে, আমরা পজিটিভ পাইতে পারি। এখানে which are not fixed, এখানে not দিয়ে করা আছে, বাট প্যাসেজ আমরা কি পাইতে পারি বলুন? পজিটিভ।
আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে ফর্মের সিনোনিম গুলো কি কি বলুন তো আমাকে। আজকে আমরা প্রথমে শিখেছিলাম ফর্মের সিনোনিম গুলো। দেখি কোথাও আছে বলেন। প্রথমটা কি বলুন? টাইপ, কাইন্ড, সোর্ট, ইউনিট, জনরা অথবা কি বলেন ভ্যারিয়েন্ট, ক্লাস অথবা ভ্যারাইটি অথবা কি বলুন সোর্সেস। আমরা এরকম কোনো ওয়ার্ড খুঁজে পাবো? আচ্ছা, ভালো কথা। One form of vertical farming involves planting in বাক্যের সাবজেক্ট হচ্ছে one form, ফর্মটা হলো সাবজেক্ট, one type, okay, one form of vertical farming আচ্ছা, one form of vertical farming involves planting in dash which are not fixed. Okay, one form মানে হলো কি টাইপ। পুরো বাক্যের ভার্ব হচ্ছে involves, means অর্থে অনেক সময় ইউজ করা হয় শব্দটাকে। এক রকমের ভার্টিক্যাল ফার্মিং ইজ, ওয়ান টাইপ অফ ভার্টিক্যাল ফার্মিং ইজ, এক ধরনের ভার্টিক্যাল ফার্মিং হলো গ্রো করা। গ্রো করা ইংলিশ কি বলুন তো? গ্রোয়িং অথবা প্ল্যান্টিং। প্ল্যান্টিং করব। এক ধরনের ভার্টিক্যাল ফার্মিং এ আমরা কি করব? প্ল্যান্টিং করব। এর পরে কি হওয়া উচিত? সাধারণত কি হয় বলেন তো? এখন এই নাউনটা প্লুরাল হবে না সিঙ্গুলার হবে? সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? পাশে ওটা নিয়ে অতিরিক্ত তথ্য দেওয়া আছে। লজিক খাটান, হুইচ আর নট ফিক্সড। দেখি আমার অনলাইন ভার্সনে কি বলে। ওকে, বলেন কি হবে? Plural. Plural আচ্ছা, by plural. কেন হবে বলেন তো? কেন হবে বলেন তো? পরে হুইচের পরে কি আছে? আর। আর Yes, okay, that's really cool. And you all answered it correctly. Cool. আচ্ছা, এখন হুইচের পরে আর থাকাতে হুইচ দিয়ে কি বুঝায়? প্লুরাল বুঝায়। তাহলে হুইচের আগে যে নাউনটা, সে নাউনটা কেমন হবে? সিঙ্গুলার হবে না প্লুরাল হবে বলেন? সিঙ্গুলার না প্লুরাল বলেন? ওকে, আচ্ছা, ইটস ওকে, নো প্রবলেম। আপনাকে আমি বুঝাই দিচ্ছি আরো সহজ করে। এরকম, she has a car which is beautiful. এখন হুইচের পরে আর আছে না ইজ আছে বলেন? তাহলে হুইচ দিয়ে কয়জনকে বুঝায়? এই জন্য হুইচের আগে কি আছে বলেন? প্লুরাল নাকি সিঙ্গুলার? সিঙ্গুলার কোনটা বলেন? কোনটা সেটা? কি অনেকগুলো গাড়ি না কার? কোনটা দেওয়া হয়? কার। এবার যদি আমি এভাবে লিখি, she has many cars, কার্সটা কি সিঙ্গুলার না প্লুরাল? এজন্য হুইচের পরে কি বসবে? আর, হুইচ আর বিউটিফুল। তাহলে আমাদের এখানে উত্তরে যা হবে তাকে নিয়ে একটা অতিরিক্ত তথ্য দেওয়া আছে না? অতিরিক্ত তথ্যটা কি বলেন? হুইচ আর নট। এখানে আর থাকাতে হুইচ দিয়ে কি বুঝাইলো? সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল হলে ইনের পরে কি বসার সম্ভাবনা বেশি? এরকম গ্রামার নলেজ আমাকে হেল্প করবে বাক্য বুঝতে। তা আমরা এখানে কি ধরনের নাউন খুঁজবো বলেন? প্লুরাল নাউন খুঁজবো। এখন এই হুইচ আর নট ফিক্স, এটা পরে দেওয়া না, এটা আগেও থাকতে পারে, আবার এটা নেগেটিভে দেওয়া না। এটা কিভাবে থাকতে পারে বলেন? পজিটিভেও থাকতে পারে। ইটস ভেরি কমন ইন আইএলটিএস। এক ধরনের ভার্টিক্যাল ফার্মিং মানে হলো গাছ লাগানো। কোথায় গাছ লাগানো? এমন জায়গায় ইন সামথিং, ওই সামথিং নিয়ে তথ্য দেওয়া আছে হুইচ আর নট ফিক্সড। ওকে, আমরা এখন খুঁজবো, আমাদের স্ট্র্যাটেজিক হইতে হবে, সাইমনের মতো স্ট্র্যাটেজিক। সাইমন কি বলে এখানে? কিওয়ার্ড খোঁজান। কিওয়ার্ড কোনটা হতে পারে বলেন ওকে? আমার কাছে মনে হয় কোনটা কিওয়ার্ড বলেন তো? আমার কাছে মনে হচ্ছে নট ফিক্সড। নট ফিক্সড এটা হতে পারে একটা। নট ফিক্সড, ফিক্সড না, কারণ এর তো যেটাই হোক নট ফিক্সড এর একটা মিনিং দেবে। আর কোনো কিছু কি আছে? ফর্মে সিনোনিম পেতে পারি আমরা। তাহলে চলেন আমরা ফর্মে সিনোনিম খুঁজি আর নট ফিক্সড এ সিনোনিম খুঁজি। ফর্মে সিনোনিম কিন্তু আপনাদেরকে একটু আগে দেখানো হলো। ফর্মে সিনোনিম কি বলুন? টাইপ, কাইন্ড, সোর্ট, ইউনিট, জনরা, ভ্যারিয়েন্ট, ক্লাস, ভ্যারাইটি অথবা কি বলুন তো সোর্সেস। ভালো, সোর্সেস অথবা সোর্সেস যেটাই আপনি বলেন না কেন, ইটস ওকে। যতটুকু পড়ছি তারপরে, and grow more quickly, reducing the efficiency of the system. নরমাল স্পিডে পড়বো। আমি এখন নরমাল স্পিডে কেন যাচ্ছি? কারণ এমন কোনো আহামরি শব্দ নাই যা আমরা পেয়ে যাব, এই জন্য নরমাল স্পিডে পড়বো। সিঙ্গেল স্টোরি গ্রিন হাউসেস have the benefit of natural overhead light. Even so, many still need artificial lighting. A multi-story facility with no natural overhead light would require far more. Generating enough light could be prohibitively expensive unless cheap
renewable energy is available, and this appears to be rather a future aspiration than a likelihood for the near future. পরে দেওয়া আছে one variation, পাইছেন? ভ্যারিয়েশন আছে, আমরা ফর্মের জায়গায় ভ্যারিয়েন্ট পড়েছি, কিন্তু এখানে কি দেওয়া আছে বলেন? ভ্যারিয়েশন অন ভার্টিক্যাল ফার্মিং। আর এটার পরিবর্তে দেওয়া আছে ওয়ান টাইপ অফ, প্রশ্নে কি দেওয়া আছে বলুন তো? ওয়ান ফর্ম অফ ভার্টিক্যাল ফার্মিং, 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 ওয়ান ফর্ম অফ ভার্টিক্যাল ফার্মিং। এটার পরিবর্তে প্যাসেজে কি দেওয়া আছে আবার বলেন তো? ওয়ান variation on vertical farming that has been developed is to grow plants, এর পরিবর্তে সরাসরি ওনারা কোন শব্দটা ইউজ করতে বলেন? প্ল্যান্টিং। কোনটা বলেন? প্ল্যান্টিং। পরে ইনো আছে, দেখি আমরা খুঁজে পাই কিনা। নাউন হবে আমাদের উত্তর। in stacked trays that move on, কোনটা বলেন তো? rails। যেটা নড়তে থাকে, ওটা কিনা বলেন? মুভ অন রেলস, যেটা কি করে বলেন? রেলের মতো করে কি করে? নড়ে। যেটা নড়ে ওটা কি না বলেন? যেটা কি না বলেন? ফিক্স না। হুইচ আর নট ফিক্সড, হুইচ সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। এখানে দেখেন মুভের সাথে এস আছে কিনা খেয়াল করেন তো। মুভের সাথে এস আছে না, তাহলে প্লুরাল নাউন কোনটা হতে পারে বলেন? কেমন ট্রে। আমি তো দুইটা ওয়ার্ড দিতে পারবো, তাই না আমাদের উত্তরে? ব্যাস, তাহলে এখন আমরা বাক্যটা বুঝি ভালোভাবে, এটাই আমার চাঙ্ক, এটুকু আমি ভালো করে পড়বো। চল আমি এখন ভালো করে পড়ি। One variation on vertical farming that has been developed is to grow plants in stacked trays which move on rails. That has been developed is to grow plants in stacked trays that move on rails. বলেন তো এখানে কটা বাক্য? ফুল স্টপ লাস্টে একটা, কিন্তু অ্যাকচুয়ালি বাক্য কটা এখানে? দুইটা। আর কেউ ট্রাই করেন তো দেখি আমাদের অনলাইন ভার্সন কি বলে। কটা বাক্য বলুন? ওকে, একটাই তো মনে হচ্ছে। একটাই মনে হচ্ছে না? দুইটা না? আর কেউ? দুইটা তাই না? আর কেউ? ওকে, আনসারি পারসন আর কেউ পারসন। ওকে, হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে তিনটা বাক্য। দেখি কিভাবে আমাদের ওয়ান ভ্যারিয়েশন, সাবজেক্ট নাম্বার ওয়ান, সাবজেক্টের পোস্ট মডিফাই করা আছে অন ভার্টিক্যাল ফার্মিং, এটা হলো পোস্ট মডিফাই করা আছে সাবজেক্টটাকে। ভ্যারিয়েশন হলো আমার অ্যাকচুয়ালি সাবজেক্ট। পুরো বাক্যের ভার্ব কোনটা বলেন তো? ভ্যারিয়েশনের ভার্ব কোনটা? ভ্যারিয়েশনের ভার্ব হচ্ছে ইজ। ভ্যারিয়েশনের ভার্ব কি? ওয়ান টাইপ ইজ, একরকম হলো প্ল্যান্টস কে তৈরি করা, একরকম হলো। ইংলিশ কি বলেন? ওয়ান টাইপ ইজ। টাইপ না বলে কোন শব্দটি ইউজ করছে বলুন? ভ্যারিয়েশন ইজ। ওয়ান ভ্যারিয়েশন ইজ। বেশ করার পয়েন্ট, ওয়ান ভ্যারিয়েশন ইজ। একটা ভ্যারিয়েশন হলো, মাঝখানে একটা বাক্য আছে, ওয়ান ভ্যারিয়েশন নিয়ে একটা তথ্য দেওয়া আছে, দ্যাট যে ভ্যারিয়েশনটা হ্যাজ বিন ডেভেলপড, অলরেডি কি হয়ে গেছে বলুন? আবিষ্কার হয় নাই না হয়েছে বলুন? আবিষ্কার হয়ে গেছে। ওয়ান টাইপ যেটা অলরেডি আবিষ্কার হয়ে গেছে, সেই টাইপটা কি? ইজ টু গ্রো প্ল্যান্টস। প্ল্যান্টস মানে হলো প্ল্যান্টিং করা। কোথায় প্ল্যান্টিং করা বলুন? স্ট্যাক ট্রেস। যেটা কি করে? এই 3 নম্বর সাবজেক্ট, ট্রে নিয়ে বাক্য, ট্রেস নিয়ে বাক্য। ট্রেস সিঙ্গুলার না প্লুরাল বলুন? প্লুরাল। এই জন্য দ্যাট কি সিঙ্গুলার না প্লুরাল? দ্যাট কার পরে বসছে? কোন ওয়ার্ডটার পরে বসছে বলেন? ট্রেস। ট্রেস যদি প্লুরাল হয় দ্যাটও কি? এই জন্য মুভের সাথে কি হয় নাই? এস হয় নাই। প্লুরালের সাথে তো এস হয় না। আচ্ছা, এটাকে ইনভার্স প্যারাফ্রেজ করছে। দ্যাট মুভ অন রেলস, যেটা নড়ে এটাকে ঘুরে বলেন, যেটা ফিক্স না। আচ্ছা, তাহলে সে নড়ে, ইংলিশ করেন শি মুভস, তাহলে সে বলেন সে ফিক্স না, ঘুরে বলেন শি ইজ নট ফিক্সড। এটাকে প্যারাফ্রেজিং এর কয় নম্বর রুলস বলে? রিভার্স করা, ইনভার্স করা। রিভার্স প্যারাফ্রেজিং করা আছে এখানে। তাহলে আমাদের উত্তর কোনটা বলেন? প্ল্যান্স লাগাবো কোন জায়গায়? স্ট্যাক ট্রেস, ট্রে গুলোতে। আর যেটা কি না বলেন? ফিক্স না। ফিক্স না ইংলিশ কি? দ্যাট মুভ অন রেলস। কুল। আচ্ছা, দ্যাট মুভ অন রেলস মানে কি? হুইচ আর নট ফিক্স। আর একটা প্রশ্ন আছে আমাদের, ওটা করে শেষ করে দেব আমরা। একটা দেওয়া আছে, the most probable development is that food will be grown on dash in towns and cities. Again আমাদের একটা গ্রামার নলেজ হেল্প করবে, সেটা কোনটা বলেন তো? অন। অনের পরে কি হওয়া উচিত সাধারণত?
নাউন হওয়া উচিত, ভালো কথা। দ্য মোস্ট প্রবাবল ডেভেলপমেন্ট ইজ দ্যাট ফুড উইল বি গ্রোন অন ইন টাউনস অ্যান্ড সিটিজ। বলেন তো কি কিওয়ার্ড আমাদের কিওয়ার্ড? টাউনস অ্যান্ড সিটিজ। টাউনস অ্যান্ড সিটিজ এর পরিবর্তে আমরা কি পাইতে পারি? অন্য কোনো সিনোনিম পেতে পারি, তাই না? টাউনস অ্যান্ড সিটিজ এর পরিবর্তে কি পেতে পারি? হয়তো বা অন্য কিছু পেয়ে যাবো আমরা। ভালো। এখন কথা হচ্ছে এখানেও বাক্য আছে দুইটা। The most probable development is that food will be grown on dash in towns. Most probable development বলেন এখানে সাবজেক্ট হচ্ছে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের মানে হচ্ছে আমি ধরে নেই উন্নতি, এখানে ডেভেলপমেন্ট চেঞ্জ। ডেভেলপমেন্ট মানে কি বলুন তো? চেঞ্জ। এখানে চেঞ্জ অর্থ অনেকটা ইউজ করা যায়, পরিবর্তন। প্রবাবল শিওর নাকি প্রবাবল? প্রবাবল হলে কি কি ওয়ার্ড ইউজ হয় বলেন তো? শিওরলি নাকি মাইট, কোনটা ইউজ করা যায়? ওকে, মাইট ইউজ করা যেতে পারে। মোস্ট প্রবাবল ইট মাইট হ্যাপেন। ডেভেলপমেন্টের আগে এই কথাগুলো সাবজেক্টের আগে বলার কারণে পোস্ট হয় না, প্রি হয়। বলেন তো আগে বললে কি হয় বলেন? প্রি। প্রি আর পরে হলে কি হয়? পোস্ট। ভালো কথা। মোস্ট প্রবাবল ডেভেলপমেন্ট, সব থেকে বড় যে পরিবর্তনটা ইজ, সম্ভবত বাক্যের ভার্ব হলো ইজ। মোস্ট প্রবাবল ডেভেলপমেন্ট ইজ, প্রবাবল ডেভেলপমেন্ট হচ্ছে ফুড উইল বি গ্রোন অন। সাবজেক্ট কোনটা বলুন? ফুড। ফুডের ভার্ব খুঁজে বের করেন। উইল বি গ্রোন, উইল বি গ্রোন, উইল বি গ্রোন অর্থ করেন ফসল উৎপাদন করা হবে, ফসল উৎপাদন করা হবে, ফসল উৎপাদন করা হবে। হবে কোন জায়গায়? গ্রামে নাকি টাউনসে? টাউনসে হবে, রাইট? ওকে, ভালো কথা। টাউনস এন্ড সিটিজও ছিল, তাই না? শহরে, কিন্তু শহরের কোন জায়গায়? শহরের কোন জায়গায়? তাহলে আমরা কোন শব্দগুলো খুঁজবো? টাউনস এন্ড সিটিজের সিনোনিম খুঁজবো। চলেন আমরা খুঁজি। প্যাসেজে যতটুকু পড়ছি তারপরে টাউনস এন্ড সিটিজ আমরা হয়তো পেয়েও যেতে পারি। Okay. Moving the trace allows the system already is in operation and works well within a single story greenhouse with light reaching it from above. It is not certain, however, that it can be made to work without that overhead natural light. Vertical farming is an attempt to address the undoubted problems that we face in producing enough food for a growing population. At the moment, though, more needs to be done to reduce the detrimental impact it would have on the environment, particularly as regards manual about the use of energy. While it is possible that much of our food will be grown in skyscrapers in future, most experts currently believe it is far more likely that we will simply use the space available on তাও পেয়ে গেছি বলেন আরবান রুফটপস। বলেন তো টাউনস এন্ড সিটিজের পরিবর্তে কোন শব্দটা দেওয়া আছে? আরবান। আমাদের উত্তর কোনটা তাহলে সবাই বলেন? ওকে, কোনটা বলেন তো আমাদের উত্তর? দেখি অপশনে আমাদেরকে কি বলে। আচ্ছা হ্যাঁ বলেন, অপশন দিলাম আপনাদের, কথা বলে বলেন কোনটা উত্তর? Rooftops. Rooftops, 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 rooftops. Okay. Rooftops. 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 That's really cool. Okay. ছাদে Rooftops. ছাদে, ছাদে, ছাদে হবে, তাই না? That's really cool. এবং আমরা পেয়েও গেলাম। আমাদের লাস্টের অংশটা আমরা ভালো করে বুঝবো। Most probable development is that food will be grown on urban মানে তো টাউনস এন্ড সিটিজ, তাই না? আমাদের উত্তর কোনটা? উত্তর হচ্ছে গিয়ে রুফটপস। আচ্ছা এখন দেখেন মোস্ট প্রবাবল ডেভেলপমেন্ট, মোস্ট প্রবাবল ডেভেলপমেন্ট এটার পরিবর্তে কোন শব্দটা ইউজ করা আছে বলেন তো? বলেন ফার মোর। কোনটা? ফার মোর লাইকলি, সম্ভাবনা বেশি। ফার মোর লাইকলি মানে কি? মোস্ট প্রবাবল ডেভেলপমেন্ট। ওকে, সো দ্যাটস দি এন্ড। এখন লাস্টে একটা কথা বলি আপনাদেরকে। আমার এই কোর্সের যতদিন না পর্যন্ত আপনি কমপ্লিটলি প্রিপেয়ার্ড অতদিন পর্যন্ত আমি পড়াই সবকিছুকে। কেমব্রিজের 9 to 15 হলো আমার ম্যাটেরিয়ালস। আমি সবকিছু পড়াই দিই, সবকিছু বুঝাই দিই। লিসনিংটাকে সব থেকে ভালো করে ব্যাখ্যা করি, কারণ লিসনিং এর প্রতিটা লাইন ধরে ব্যাখ্যা করে বুঝাই দিই, ট্রান্সক্রিপ্ট ধরে, রাইট? ওকে, প্লাস রিডিংটা এবং রাইটিং এ আমি লিস সাইমনকে প্রচন্ড পরিমাণে ফলো করি, ফলেন কালেন তাদেরকেও ফলো করি, এদেরটাও বুঝাই দিই। যতক্ষণ না একজন স্টুডেন্ট শিখে তার সাথে আমার কন্ট্রাক্ট থাকে। আর কেউ একবার শুরু করলে সে আর ছাড়ে না আমাকে। ব্যাপারটা হচ্ছে ওরকম, ওটা আমার অ্যাচিভমেন্ট যে যেই হোক তাকে আমি আলটিমেটলি আইএলটিএস এর ব্যারিয়ারটা পার করে দেই। সো এটা প্রতিদিন ক্লাস সকাল 11টা থেকে শুরু হয়, রাত 12টা পর্যন্ত আমাদের ননস্টপ ক্লাস চলতেই থাকে। যদি আমার কোনো কাজ না থাকে বাইরে, রাইট? ওকে, আমি সাধারণত ক্লাস মিস দেই না। শুক্রবার আমি মক টেস্ট নেই, মক টেস্টে ব্যাখ্যা করে দেই। আর স্টুডেন্টদের যদি কেউ না পারে তাকে পার্সোনালি টাইম দেই।
রাইট? ওকে, এই সুযোগটা আমি দিই সবাইকে।